গিফট বক্সটা হচ্ছে খুবই সুন্দর ছিল। এখানে আমি দেখেছি যে হচ্ছে একটা কলমদানি দেওয়া হয়েছে, যেটা ডিজাইনটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড হচ্ছে 26 সালে ক্যালেন্ডার দেওয়া হয়েছে। ক্যালেন্ডারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড হচ্ছে 2026 সাল আসার আগে একটা নতুন ক্যালেন্ডার পেয়ে গিয়েছে, এটা খুব ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে বই আছে একটা বাঙ্গালা নামে। তো এই বইটা পড়ার আমার অনেক ইচ্ছা ছিল, কারণ সাধারণ জ্ঞানের প্রশ্নে আমি এই বইটার নাম বেশ কয়েকবার পেয়েছি এবং এবার ফার্স্ট টাইম হচ্ছে কি এই বইটা আমি হাতে পেলাম। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ডায়েরিটা দেওয়া হয়েছে, ডায়েরিটা হচ্ছে আমার কাছে ডায়েরি অনেক ভালো লাগে। তো হচ্ছে থ্যাংক ইউ। যে গাইডলাইন প্রোগ্রামটা হলো, এখানে অনেক বড় মাপের স্যাররা আসছেন যারা MIT থেকে PhD করা, যেটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য ড্রিম একটা। তাদের আইডিওলজি, তারা স্টুডেন্টের পালস বুঝতে পারতেছে এবং সেই রকম কাজ করতেছে, এই জন্যই তার জনপ্রিয়তা বাড়তেছে। আজকে ভালো ছিল, অনেক ভালোই লেগেছে আমাদের। পুরস্কার তো অনেক কিছু পেয়েছি, ডায়েরি পেয়েছি, চাবির রিং, পেন স্ট্যান্ড, একটা বই পেয়েছি, ক্যালেন্ডারও পেয়েছি 2026 সালের। আর প্রোগ্রামের সবচেয়ে ভালো দেখতে লেগেছে যে হচ্ছে আমরা অনেক কোশ্চেন করছি, যেগুলোর উত্তর আমাদের অতিথিরা দিয়েছে। শিবির ছাড়া এরকম উদ্যোগ নিতে এখনো কাউকে দেখলাম না। আমরা তো নতুন এসেছি, আমি ফার্স্ট ইয়ার, তো আসার পর এরকম প্রোগ্রাম একমাত্র শিবিরের থেকেই পেলাম। কালকে তো আসলে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, বাট শিবিরকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, চিনে আসছি, তো এত বড় একটা পরীক্ষা রেখেও আমি চলে আসছি। দল বা রাজনৈতিক দল অন্য কিছু এইসব বাদ দিয়েও তারা চেষ্টা করে স্টুডেন্টের ভালো কিছু হোক বা উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেটা হচ্ছে স্ট্রাকচারাল দিক দিয়ে হোক বা অন্য দিক দিয়ে হোক, গঠনমূলক কাজ করার চেষ্টা করে। ওনাদের কথাটা অনেক বেশি ভালো লাগছে, ওনাদের স্পিচগুলো আয়োজনই ভালো লাগে, কারণ ওনারা তো অনেক ক্রিয়েটিভ থাকেন সবসময়, মানে এক্সট্রা আর কি, এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করেন, তো সবসময়ই ভালো লাগে। আজকে এগুলো দেখে আসলেই ভালো লাগছে। আর এখানে ওনারা ছিলেন, তো আমি মানে একটু লেট করে আসছি, এরপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবহারই করেছেন সবাই, তো এই আর কি, ভালোই লাগছে। একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমি যতটুকু একটা সংগঠন থেকে পেতে পারি, তার সর্বোচ্চটুকু ছাত্র শিবির আমাকে অ্যাসিস্ট করতেছে। এর আগে এরকম আয়োজনে আসা হয়নি, আজকের আয়োজনটাতে আসতে পেরে অনেক ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের পুরো ব্যাচটাই মুখিয়ে ছিল যে নবীনবরণ শিবির থেকে আমরা একটা নবীনবরণ প্রত্যাশা করেছিলাম এবং সেই প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। ছাত্র শিবির একটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি অর্গানাইজেশন, ইভেন এটা হচ্ছে সবার জন্যই একটা কমন প্ল্যাটফর্ম হতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আগেও বলেছি যে ইসলামী ছাত্র শিবির যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে বাংলার জনগণ দেখতে পাবে যে শিবির কি জিনিস। বাংলাদেশের সকল শিক্ষার্থীরা শিবিরের প্রতি আকৃষ্ট হয়ে যাবে দিন দিন। কারণ দেশ স্বাধীন হয়ে কেবল তো 1 বছর পার হলো, এর মধ্যে আবার এই ডাকসু, জাকসু, রাকসু সবগুলো নির্বাচন হলো। এই কারণে শিবিরেরা ভালো মতো গুছে উঠতে পারেনি। আর আপনারা জানেন যে ডাকসুর ফান্ডে 1 টাকাও নেই, এখন পর্যন্ত ডাকসু 1 টাকাও দেয়নি শিবিরকে যে তারা কাজ করবে। তো শিবিরেরা বিভিন্ন স্পন্সর থেকে, বিভিন্ন মানে রাষ্ট্রদূত থেকে এই টাকাগুলো কালেক্ট করতেছে এবং তারা কাজ করে যাচ্ছে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে সারা দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ শিক্ষার্থীদেরকে নবীনবরণ কেরিয়ার গাইডলাইন দেওয়া হয়েছে। তো সকালবেলা যে অনুষ্ঠানটা হয়েছে, সেখানে শিশির মনির ভাই সহ শিবিরের যারা সফল ব্যক্তি, তারা সেখানে গাইডলাইন দিয়েছে এবং শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছেন এবং তারা আনন্দিত হয়েছে। তো এখন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিও। দ্বিতীয় পর্বে ডাকসুর GS SM ফরহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি শিবিরের সভাপতি, তিনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং শিক্ষার্থীরা কিছু প্রশ্ন করেছেন, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। সবাইকে শুকরিয়া জানাচ্ছি আজকের আয়োজনে যারা সময়ের আগে যারা উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আর যারা এখনও রেজিস্ট্রেশন কনফার্ম করছেন বা আসছেন, আমরা তাদের অপেক্ষায় থাকব ইনশাল্লাহ। আমাদের কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম প্রথম স্লটে সকালবেলা একটা হয়েছে, সেখানে আমরা সরি যে সবাইকে বসতে জায়গা দিতে পারি নাই। অনেক আপুরা, অনেক বোনেরা, ভাইয়েরা দাঁড়ায় ছিল, পুরো হলরুমে জায়গা হয় নাই, তো বেশ বড় ভিড় ছিল। সম্ভবত এই স্লটে সবাইকে জায়গা করে দিতে পারবো, কারণ এই স্লটে যে সংখ্যক রেজিস্ট্রেশন করেছে সেই সংখ্যক সিট আছে, যে কারণে বসতে পারা যাবে। আমরা এরপরে বিকেলে আরেকটা স্লট আছে, সেই স্লট হচ্ছে বিজনেসের। এই স্লটে 2 জন প্যানেলিস্ট আছেন, আপনারা অলরেডি পরিচিত, আর সামনে আরও পরিচয় করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, একজন বুয়েটের শিক্ষক ছিলেন। 2 জনের আবার স্ব ফিল্ডে অনেক বেশি অভিজ্ঞতার জায়গা আছে। তো 2 জনেই আশা করি সেদিক থেকে আলোচনা রাখবেন এবং প্যানেলিস্টদেরকে পরিচয় করে দেওয়া হবে আপনাদেরকে। আমি আমার অবজারভেশন একটু শেয়ার করব। সেটি হচ্ছে
আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমন, ইউনিভার্সিটিতে কেমন, একই টাইমে আপনি অনেকগুলো দৃশ্যপট দেখতে পাবেন। আপনি দেখবেন একটা নির্দিষ্ট টাইমে কিছু শিক্ষার্থী রিডিং রুমে পড়ছে, আপনি দেখবেন সেম টাইমে কিছু শিক্ষার্থী হয়তো আড্ডা দিচ্ছে, আপনি দেখবেন হয়তো ওই টাইমে কিছু শিক্ষার্থী মসজিদে নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আবার দেখবেন কিছু শিক্ষার্থী হয়তো সেই সময় প্রেম করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখবেন ওই সময় কিছু শিক্ষার্থী হয়তো আবার মাদকে আসক্ত হয়ে হয়তো বসে আছে। আবার এমন চিত্র দেখবেন একটা শিক্ষার্থী ক্যাম্পাসে প্রথম বর্ষে খুব ইনোসেন্ট ফেস নিয়ে, ইনোসেন্ট মাইন্ড নিয়ে, ইনোসেন্ট অ্যাপ্রোচ নিয়ে সে ক্যাম্পাসে ঢুকেছে, বাট বের হওয়ার সময় তার হাতে সিগারেট এবং মাদক নিয়ে সে বের হয়েছে। আপনি দেখবেন এমনও হয়েছে কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকেছে তার অনেক বড় স্বপ্ন নিয়ে, ফ্যামিলির অনেক বড় প্রত্যাশা সে ফিল আপ করবে, সে প্রত্যাশা নিয়ে এখানে আসছে। শুধুমাত্র চারপাশের পরিবেশ, বাজে গাইডেন্স এবং সঠিক ফলো আপ না পাওয়ার কারণে দেখবেন সে বের হওয়ার সময় হতাশা নিয়ে বের হচ্ছে, এবং তার বের হওয়ার সময়, এখান থেকে বিদায় নেওয়ার সময় তার ইউনিভার্সিটির প্রতি অভিযোগ, তার এখানকার টিচারের প্রতি অভিযোগ, তার সংগঠনের প্রতি অভিযোগ, অন্যান্য কালচারের প্রতি অভিযোগ। অথচ এই বিশ্ববিদ্যালয় নিজেকে গড়বার জন্য অনেক বেশি রিসোর্স ইউনিভার্সিটিতে আছে। চাইলে একজন শিক্ষার্থী তার মতো করে কোন পরিবেশে সে যাবে না, কোন পরিবেশে সে যাবে, কাকে বন্ধু বানাবে, কাকে তার বন্ধু মনে করবে না, কাকে তার জন্য সিনিয়র ফ্রেন্ড মনে করবে, যে সিনিয়র গাইডেন্স দেওয়ার মতো উপযোগী পার্সন মনে করবে, কাকে সে স্কিপ করবে, কোন ধরনের কন্টেন্ট সে কনজিউম করবে, কোন ধরনের কন্টেন্টকে সে স্কিপ করবে, কোন ধরনের টিচার, কোন ধরনের ফ্রেমওয়ার্ক সে মেনটেন করলে পরে সে আগাবে। এই জিনিসটা ঠিক করতে পারলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে খুব ভালোভাবে বেড়ে ওঠা পসিবল, এখানে খুব ভালোভাবে জায়গায় যাওয়া পসিবল। আবার এমনও হয়েছে, আমি 18 সালে আমার প্রথম বর্ষ হয় বিশ্ববিদ্যালয়ে, আমি দেখেছি যে একসাথে নামাজ পড়তাম কোনো বন্ধু, একসাথে মসজিদে যেতাম, একসাথে রিডিং রুমে পড়তাম, মাস্টার্সে উঠে দেখি সেই বন্ধু গাঁজা খায়, সেই বন্ধু নামাজ পড়ে না, সেই বন্ধু ঠিকঠাক পড়াশোনা তো দূরের কথা, তার যে রেগুলার যে মানুষ হিসাবে যে লাইফ স্টাইল সেটা ঠিকঠাক পায় নাই, এমনও বন্ধু দেখেছি। পরিবেশের কারণে তিনি নষ্ট হয়ে গেছেন, অথবা তিনি যে চ্যালেঞ্জ তার ছিল সেই চ্যালেঞ্জে তিনি তাকে তার মতো করে গড়ে তুলতে পারেন না, এটা তার জায়গা ছিল, একটা হতাশার জায়গা। আমরা চিন্তা করেছি ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আজকে একটা খুবই ছোট্ট পরিসর আয়োজন, আপনাদেরকে কিছু প্যানেলিস্টদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দিতে দেওয়ার চেষ্টা করা, সেই জায়গাটা আমাদের আগ্রহের জায়গা আছে। আর আমরা আশা করব যে এরপরে আমরা প্রত্যাশা করছি শিবিরের জায়গা থেকে আপনারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে উঠলে সামনেও আরও যে ধরনের প্রোগ্রাম রাখা যায়, ফ্যাসিলিটিস রাখার জন্য চেষ্টা করব। এই ক্যাম্পাসে একটা সময় ছিল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের ক্যারিয়ার ধ্বংসের কারণ হিসেবে পরিগণিত হতো। তারা চেষ্টা করতো একটা শিক্ষার্থীকে কীভাবে তার ভাই পলিটিক্সের উপকরণে বানানো যায়, তারা চেষ্টা করতো রাতের বেলা ক্লাস বাদ দিয়ে তাকে কীভাবে তার পড়াশোনা বাদ দিয়ে প্রোগ্রামে নেওয়া যায়, দিনের বেলা ক্লাস বাদ দিয়ে প্রোগ্রামে নেওয়া যায়, এই কম্পিটিশন তাদের ছিল। এবং কম্পিটিশন ছিল কীভাবে তার এক্সট্রা কারিকুলাম, ডিবেটিং ক্লাব অ্যান্ড আদার্স যে অন্যান্য কারিকুলাম সেই দিকে ডিমোটিভেট করে তার মতো করে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে বাধ্য রাখা যায়। সে অপচেষ্টা অলওয়েজ এই ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন করতো। এখনও কোনো কেউ হয়তো সেই উকি আবারও দেয়, সেই চেষ্টা আবারও করে। আমরা এই জায়গার ঠিক বিরোধী। আমরা চাই যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এখানে কারো দাস হওয়ার জন্য আসে নাই, কারো ভাই পলিটিক্সের অংশ হওয়ার জন্য আসে নাই, তারা তাদের জায়গা থেকে নিজেদেরকে রিসোর্স মোবিলাইজ করা, আর যাদের রিসোর্স আছে তাদের রিসোর্সগুলো এখানে দিবে, ইউটিলাইজ করবে, পারস্পরিক মিথস্ক্রিয়া হবে, সেই র্যাপো বিল্ডিংয়ের মাধ্যমে আমরা একে অপরকে বেড়ে উঠবে, সেই চেষ্টা করতে চাই। সেই চেষ্টার অংশ হিসাবে আজকের আয়োজন। আশা করি শেষ পর্যন্ত আপনারা শুনবেন, আপনাদের প্রশ্নগুলো মন খুলে করবেন। আমি একটু আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আপুরা এই মাঝখানের অংশের অর্ধেক পর্যন্ত, সামনের অংশে আপুরা বসি, আর লাস্টের অর্ধেকে আমাদের ভাইয়েরা চলে যেতে পারি, তাহলে সামনের অংশটা ফিল আপ হবে। এখন একটু এলোমেলো হচ্ছে আর কি। আমি আবারও যদি বলি, আমাদের আপুরা একটু সামনের দিকে চলে আসবেন, সামনের জায়গাগুলো ফাঁকা আছে, আর লাস্টের অর্ধেক অংশ যে সামনে এই মাঝের সারির এই পাশের ভাইয়েরা চলে যেতে পারেন, বা ওই পাশে কিছু ভাইয়েরা চলে আসতে পারেন। আর শেষ করব, আপনাদেরকে আবারও শুকরিয়া জানিয়ে আপনারা প্রোগ্রামের শুরুতেই চলে আসছেন। সকালের প্রোগ্রামে এমন হয়েছে, শুরুতে যারা আসছে ভালোভাবে বসতে পারছে, শেষে এমন হয়েছে যে প্রোগ্রাম চলাকালীন মাঝামাঝি টাইমে অনেক আপু ভাইয়ারা আসছে আর বসতে পারে নাই, তো আমরা তাদেরকে জায়গা করে দিতে পারি নাই। আমরা সরাসরি পরবর্তী পর্বগুলোতে চলে যাব। আপনাদের প্রশ্নগুলো মন খুলে লিখেন। ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা চিরকুটগুলো একটু আমাদের
ছোটো ভাইদেরকে বোনদেরকে দিয়ে দেন, ওনারা যাতে প্রশ্নগুলো লিখতে পারে। আর দিন শেষে আজকের আয়োজনে যা কিছু ত্রুটি আমি সভাপতি হিসেবে দায়ভার মাথায় পেতে নিচ্ছি। ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে যতটুকু মাঝারি লেভেলে বা যতটুকু ছোট্ট পরিসরের আয়োজনটা করা যায়, সামনেও যাতে আপনাদের নিয়ে এই ধরনের আয়োজন কন্টিনিউ করতে পারে সে দোয়া চাই। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে কি চিরকুট পৌঁছে গেছে? আপনারা প্রশ্নগুলো লিখে ফেলছেন? প্রশ্ন লেখা শেষ কার কার একটু হাত তুলবেন। বাকি যারা আছেন তারা প্রশ্নগুলো লিখে ফেলবেন দ্রুত সময়ের ভেতরে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের যারা প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে কথা বলবেন, সম্মানিত মেহমানবৃন্দ। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের ন্যানো ম্যাটেরিয়ালস এবং সিরামিক নিয়ে যারা কাজ শুরু করেছিলেন, যাদের হাত ধরে কাজ শুরু হয়েছিল, তাদের অন্যতম একজন ডক্টর ফখরুল ইসলাম স্যার। স্যার উপস্থিত হয়েছেন। স্যার বুয়েটে অধ্যাপনা করেছেন দীর্ঘ সময় ধরে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। স্যার আমাদের বিশ্ববিদ্যালয়েরই ফার্মেসি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। স্যারের হাত ধরে বাংলাদেশে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে যাত্রা, সেই যাত্রা যাদের হাত ধরে শুরু হয়, স্যার তাদের মধ্যে অন্যতম। আমরা এখন কথা শুনবো, দিক নির্দেশনামূলক কথা শুনবো ডক্টর ফখরুল ইসলাম স্যারের কাছ থেকে। আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটা সাজাবো, আগামী 5 বছর নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব, সেই বিষয়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ডক্টর ফখরুল ইসলাম স্যারকে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী বন্ধুরা এবং আমার খুবই শ্রদ্ধাভাজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর চৌধুরী মাহমুদুল হাসান এবং যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। আমি 1977 সালে এসএসসি পাশ করি চট্টগ্রামের হাবিলাসদ্বীপ হাই স্কুল থেকে, খুবই কাছে চিটং শহরের। ছাত্র শিবিরে যোগদান করি 1978 সালে। এর আগে আমি জাসদ ছাত্রলীগ করতাম। ক্লাস 9-এ আমার ছাত্র রাজনীতি শুরু হয় ক্লাস 9 থেকে। ছাত্র শিবিরে এসে আমাদের সময় একটা কথা ছিল যে যারা ভালো ছাত্র তারা কিন্তু ছাত্র রাজনীতি করত। আমি যেখানে পরবর্তীতে পড়াশোনা করেছি ইংল্যান্ডে, ওই ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করার জন্যে ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে টাকা দেওয়া হয় এবং এই জন্যে যে তারা এটা শিখবে এবং পরবর্তীতে সেটা অ্যাপ্লাই করবে। 77-এ ম্যাট্রিক পাস করার পরে, এসএসসি পাস করার পরে চট্টগ্রাম কলেজে আসি। সেখানে শিবিরের সদস্য প্রার্থী হই। পরে আমি মেডিকেলে ভর্তি হই, সেখানে সদস্য ছিলাম। মেডিকেল ছেড়ে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং আসি 1980 সালে। অনেক পথ প্রতিক্রমা। 1980 সালে যখন বুয়েটে আসি, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে না দিতেই আমাকে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হিসাবে ডিক্লেয়ার করা হলো। খুবই কঠিন অবস্থা, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু ওই বছর আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় আমি সেকেন্ড হলাম। আমাদের বুয়েটের একটা অবস্থান হলো যে 4 বছরে যে সব মার্ক মিলিয়ে ফার্স্ট হতো, তখন সিজিপিএ সিস্টেম ছিল না, মার্ক সিস্টেম ছিল। পরবর্তীতে সেখানে 4 বছর দায়িত্ব পালন করলাম শিবিরের। আমি বর্তমানেও কিন্তু বুয়েটের শিক্ষক, কিন্তু এখানে আসার কারণ কি সেটা পরে বলব। পরে বুয়েটে যে ডিপার্টমেন্টে পড়তাম, আমি মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, সেখানে আমি ফার্স্ট হলাম। ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম বলে আমাকে সে বছর নেওয়া হলো না। 3 বছর পরে 89-এ আমি আবারও অ্যাপ্লাই করি, পরবর্তীতে শিক্ষক হই। ওই বছরেই কমনওয়েলথ স্কলারশিপ পেলাম। কমনওয়েলথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু 1 বছর চাকরি না হলে শিক্ষকতা পার্মানেন্ট হয় না, সেজন্য গেলাম না স্কলারশিপে, 1 বছর ডেফার করলাম। ওই প্রথম, আমি মনে হয় প্রথম ছিলাম যে কমনওয়েলথ স্কলারশিপে 1 বছর ডেফার হয়েছে। তো একটা লম্বা চিঠি লিখেছিলাম। আমার এক মামা ছিলেন ইংলিশের প্রফেসর, তার সহযোগিতা একটা চিঠি লিখেছিলাম কমনওয়েলথ কমিশনকে। পরবর্তীতে আমাকে 1 বছর ডেফার করা হলো। কথাগুলো এই জন্যই বললাম, পরবর্তীতে এসে আবারও বুয়েটে এসে জয়েন করলাম। আমি যখন পিএইচডি করি তখন আমি আসলে অ্যারোস্পেস মেটেরিয়ালসের উপর কাজ করি, রোলস রয়েছে।
একটা ফান্ডিংয়ে। তো ওদের একটা সুযোগ ছিল, সেই সুযোগটা না নিয়ে আমি দেশে চলে আসলাম। তো দেশে চলে এসেই দেখি প্রফেসর চৌধুরী মাহমুদুল হাসান স্যার তখন ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর, স্যারের সাথে দেখা হলো। স্যারের সাথে আগে থেকেই যোগাযোগ ছিল। তো দু একটা কথা বলতে চাই, সেটা হলো আমি শিবিরকে গতানুগতিক কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করি না, এবং সেই জন্যই কিন্তু আমি আসছি আজকে এখানে। আমি শিবিরকে মনে করি শিবির একটি অল্টারনেটিভ এডুকেশনাল ইনস্টিটিউশন। আমাদের ইনস্টিটিউশনে শেখানো হয় দুধের সাথে পানি মিশালে কত লাভ হবে, ঠিক কিনা? এখনও আছে পাটিগণিতে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় একজন মানুষ কীভাবে অসৎ হতে পারে, সৎ হওয়ার শিক্ষাও আছে পাশাপাশি। আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা অল্টারনেটিভ এডুকেশনাল ইনস্টিটিউশন। এই কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি একটা বই পড়েছিলাম ডেল কার্নেগির। তিনি বলেছিলেন, বড় যদি হতে চাও তুমি প্রতিদিন কি কাজ করো সেটা একটু লিখে রাখবে, এবং তুমি এটা ইভালুয়েট করবে তোমার এই পড়াশোনা, তোমার কাজকে, এবং আজকে যা কাজ করলে আগামী দিন তার চেয়ে বেশি কাজ করার পরিকল্পনা নিতে হবে, তাইলেই বড় হইতে পারো। তো এই জিনিসটা ডেল কার্নেগি তো এখন বলছেন, কিন্তু কোরআন শরীফে তো বহু আগেই বলেছে যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি নিজের হিসাব গ্রহণ করো। তো শিবির যে একটা রিপোর্ট তৈরি করেছে, এটা অসাধারণ। আমার জীবনের পরিবর্তনের মূল মাপকাঠি হলো, মূল সহায়ক হলো ছাত্র শিবিরের রিপোর্ট সিস্টেম। অসাধারণ। আমি কোরআন কদ্দুর পড়লাম, হাদিস কদ্দুর পড়লাম। একজন ছাত্র যদি এই রিপোর্ট মেনটেন করে, সে কখনোই তার 24 ঘন্টার সময়কে অপচয় করতে পারে না। সময়ের যদি অপচয় রোধ করা যায়, অনেক কিছু করার সুযোগ আছে। একটা ইউনিভার্সিটি গিয়েছিলাম, আমি একটু অগোছালো বলছি এই জন্যে যে আমার উদ্দেশ্য ভিন্ন কথাটা বলার। ডেলফট ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, এটা নেদারল্যান্ডের একটা ইউনিভার্সিটি। আমি ভিজিটিং প্রফেসর হিসাবে বেলজিয়ামে যাই, সেখান থেকে ওই ইউনিভার্সিটি গেলাম। আন্ডার গ্রাজুয়েটের ছেলেরা তারা সোলার প্যানেল তৈরি করে, তারা ফ্লেক্সিবল সোলার প্যানেল, আন্ডার গ্রাজুয়েটের ছেলেরা। আর আমাদের এখানে রিসার্চ মানে কি, এখানে দেখানো হয়েছিল, আমিও আমাদের ইউনিভার্সিটিতে দেখি, আমাদের এখানে রিসার্চ মানে হলো নিজের নাম কুড়ানোর জন্যে, অথবা শিক্ষক হওয়ার জন্য, অথবা একটা উদ্দেশ্য সাধন করার জন্যে পাবলিকেশন করা হয়, অথবা গবেষণা করা হয়। সেই জন্য মোস্ট অফ দি গবেষণা সিমুলেশন। কিন্তু কবে হবে সেটা, যখন এক্সপেরিমেন্ট হবে এবং সিমুলেশনে হবে। এই কাজ না হওয়া পর্যন্ত দেশ কিন্তু আগাবে না। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে শিবির যে অল্টারনেটিভ এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা রিপোর্ট যেমন, তদ্রূপভাবে তাদের যে কাজগুলো, তাদের যে উদ্যোগগুলো, এগুলো কিন্তু খুবই ভালো। তো এখন আমি ছাত্রও হব, আবার ছাত্র শিবিরের সদস্য হতে চাই, অথবা মেম্বার হতে চাই, অথবা কাজ করতে চাই। দুই কাজ একসাথে করা তখনই সম্ভব যখন একজন মানুষ খুবই ব্যালেন্সড হয়। আপনারা দেখেন অনেক সময় দেখবেন যে অনেক প্রদর্শনী দেখানো হয়, সেখানে একটা হুন্ডা চালাচ্ছে, তার উপরে অনেক লোক, তার অনেক ছেলে, তার ছাত্র গায়ের উপরে উঠছে, তারপর সে হুন্ডা চালাচ্ছে। ব্যালেন্সড না হলে কখনোই ভালো কিছু অ্যাচিভ করা যাবে না। সে ব্যালেন্সড হওয়ার জন্যে ছাত্র শিবির যে পদ্ধতি শেখায়, সেটা অসাধারণ। যে আপনি সময় নষ্ট করতে পারবেন না, পুরো প্রোগ্রামের ভিতরে থাকবেন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস থাকার কোনো সুযোগ ছাত্র শিবির দেয় না। এটা খুবই ভালো জিনিস। আমি মনে করি যে পড়াশোনা যারা ভালো করতে চান এবং ভালো জীবনযাপন করতে চান, তারা ছাত্র শিবিরে আসলে, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হলে অনেক ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমি একটু বলতে চাই যে আমাদের কি করা উচিত। আমরা যে পড়াশোনা করি, সেই পড়াশোনার মূল উদ্দেশ্য হলো পড়াশোনা শেষে একটা চাকরি করব। পড়াশোনা শেষে মা বাবারা কী পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠার সাথে বসে থাকেন, ছেলে পাশ করবে, আমার মেয়ে পাশ করবে, তারপরে অনেক কিছু করবে। আর আমাদের দেশে গত 16 বছরে যে
স্টিম রোলার চালিয়েছে অথবা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার বড় একটা জিনিস হলো যে শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে। ছাত্র মানেই পাশ করা মানেই হলো যে বিসিএসে পরীক্ষা দিয়ে বড় আমলা হওয়ার সুযোগ। যতদিন পর্যন্ত এই ধারণা থেকে আমরা বের হয়ে না আসতে পারবো, ততদিন আমাদের অবস্থান কখনোই ভালো হতে পারে না। আমি তো মনে করি এটাই যে একজন ছাত্র সে ঢাকা ইউনিভার্সিটি থেকে অথবা অন্য ইনস্টিটিউশন থেকে পাশ করার পরে হি উইল ক্রিয়েট জব ফর আদার্স। হাউ উড ইট বি পসিবল? যে উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট যে কী করলে পর আমরা নিজেরা জব খুঁজবো না আর জব ক্রিয়েট করব। এই ক্রিয়েশন না হলে পর এই জাতি কখনোই সামনের দিকে আগাতে পারবে না। এবং আমি একটু এভাবে বলতে চাই, যারাই বড় হয়েছে, একজন মানুষের একটু বলতেই হয়, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ইসলামী স্বর্ণযুগের যারা মনীষী ছিলেন সেটা তো ভিন্ন, সেটা তো আমরা সবাই অনেকেই জানি। কিন্তু রিসেন্ট পাস্টের একটা ঘটনা আমি বলতে চাই, সেটাতে দুটো জিনিস। একটা হলো এক্সপেরিমেন্টাল ওয়ার্কের সাথে তার জীবনের পাওনার সাথে তার আলটিমেট গোল কিভাবে তিনি সংমিশ্রণ করেছেন। একজন মানুষ আছেন, তার নাম তিনি TSMC তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিখ্যাত একজন লোক। তিনি 1987-এ কাজটা শুরু করেছিলেন। তিনি মরিস চ্যাং তার নাম। তিনি পিএইচডি করতে গিয়েছিলেন MIT-তে। সেখান থেকে তাকে বের করে দেওয়া হলো যে সে পারল না, মানে কোয়ালিফাইং টেস্টে সে পারল না। পরবর্তীতে সে চাকরি নিল, পিএইচডি আর করলো না, চাকরি নিল। আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন তার জীবনী। চাকরি নিলেন উনি জেনারেল ইলেকট্রিকে, খুব ভালো কাজ করলেন। পরবর্তীতে তিনি খুব ভালো করলেন সেখানে, এবং ওরা তাকে বার্কলিতে পিএইচডি করার জন্য পাঠালো। সে সেখান থেকে পিএইচডি করেছে। অ্যাট দি এজ অফ 57 তাকে চাইনিজ সরকার থাইওয়ানে নিয়ে গেল। থাইওয়ানে নিয়ে গিয়ে তিনি 87-এ TSMC নামক একটা কোম্পানি শুরু করলেন। উড ইউ বিলিভ যে 1987 to 2012 অনলি 25 বছরে TSMC স্টুড সেকেন্ড, ওই কোম্পানিটা সারা ওয়ার্ল্ডে। আমেরিকাকে ছাড়িয়ে, ইন্টেলকে ছাড়িয়ে এখনকার পজিশন জানেন? এখনকার পজিশন হলো নাম্বার 1 ইন দি ওয়ার্ল্ড। তো তার একটা বক্তৃতা শুনছিলাম আমি, যে ভেরি রিসেন্টলি, যে আমি অবশ্য সশরীরে ওই সময় ছিলাম বোস্টনে, কিন্তু সশরীরে থাকতে পারিনি। তার MIT-তে একটা টক দিয়েছিল। তো তার কথা হলো যে আমরা যা পড়ি সেটাকে যদি কাজে না লাগাই, তাহলে সে পড়ার কোনো উদ্দেশ্য থাকতে পারে না। তো সেই জন্য আমরা যা পড়ব সেটাকে কাজে লাগাবো। আমি মনে করি যারা জুলাইতে এত বড় একটা বিপ্লব সাধন করেছে, তাদের পক্ষে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা তাদের পক্ষেই সম্ভব, অন্যদের পক্ষে না। আমি এই ধরনের মোটিভেশন থাকা উচিত বলে মনে করে সবাইকে সালাম জানিয়ে এবং সামনের পদগুলোতে এই উদ্যোগ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জানাচ্ছি স্যারকে খুবই সংক্ষিপ্ত সময়ে দিক নির্দেশনামূলক কথা রাখার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চৌধুরী মাহমুদ হাসান স্যারকে, যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্যারকে অনুরোধ করছি ইন্ট্রোডাক্টরি দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। এরপরে আমরা আমাদের প্রশ্ন উত্তর সেশনে চলে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, বিশ্ব ইসলামের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, ডাকসুর জেনারেল সেক্রেটারি ফারহাদ, উপস্থিত আমাদের বিশিষ্টজনরা, বিশেষ করে ফখরুল ইঞ্জিনিয়ার প্রফেসর ফখরুল আমার অত্যন্ত স্নেহভাজন, এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কাছে খুব ভালো লাগছে যে টিএসসিতে এসে অনেক দিন পরে বক্তব্য রাখতে পারছি। টিএসসিতে অনেক প্রোগ্রাম করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি 42 ইয়ার্স।
অথবা এখানে 42 ইয়ার্স বয়স হয়েছে একজন ছাড়া কোনো কেউ নেই। 42 বছর শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইখানে অনেক প্রোগ্রাম করেছে। তা আমি প্রথমেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার দোয়া, তাদের প্রতি শ্রদ্ধা পেশ করছি, এবং যারা পঙ্গু অসহায়তা হয়েছে তাদের জন্য দোয়া করছি তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। এই বিপ্লবের ভিতর দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পাচ্ছি। আমরা আশা করছি আমাদের নতুন প্রজন্ম একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। আমাদের প্রত্যাশা, আমাদের স্বপ্ন, আমাদের জীবনের শেষ প্রান্তিকালে গিয়ে এই দেখার সুযোগ হয়েছে। আশা করি সামনে যতদিন বেঁচে থাকবো আরও দেখব কিভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। তো প্রথমে একটি কথা বলি ফখরুল সম্পর্কে। ফখরুল আমার অত্যন্ত স্নেহভাজন এবং আমার ছেলে শিক্ষক। আমার ছেলে এখন বুয়েটের টিচার ম্যাটেরিয়াল সায়েন্সে। আমার ছেলেও বুয়েট MIT থেকে PhD করে বাংলাদেশে এসছে। তার মেয়েও PhD করে আসছে ম্যাটেরিয়াল সায়েন্সে, এবং ও শিক্ষক আমার ছেলের। ওর মেয়েও, বাপ মেয়ে দুজনেই আমার ছোট ছেলের শিক্ষক। আমার মেয়েও PhD করেছে, তার জামাইও PhD করেছে, আমার ছেলেও PhD করেছে MIT থেকে, আলহামদুলিল্লাহ। এটার জন্য বলছি তোমাদেরকে উৎসাহিত করার জন্য। MIT-তে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি, বিভিন্ন সময় চেঞ্জ হতো। যখন মেইন হল রুম, নিশ্চয়ই ফখরুল লক্ষ্য করেছেন জানি না, মেইন একটা ডোম আছে বিরাট, অনেক প্রায় 200 বছর 300 বছর পুরানো। তো একটা ডোম, প্রথম এন্ট্রিতে 4 কোণায় 4টা ফেস্টুন থাকে, ফেস্টুন লম্বা করে ফেস্টুন, দেখো। তো একটা এখনও মনে আছে, ওইটা চেঞ্জ, লাস্ট টাইম গেলাম চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি তো অনেকবার গিয়েছি, কারণ যেহেতু ছিল এডুকেশন ফর এ বেটার ওয়ার্ল্ড একটা কোণায় লেখা আছে, রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড আরেকটাতে লেখা আছে, ইনোভেশন ফর এ বেটার ওয়ার্ল্ড আরেকটা কোণায় লেখা আছে, প্যাশন ফর এ বেটার, 4 points, 4 slogans, education for a better world, research for a better world, innovation for a better world, and passion. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, প্যাশন, PASSION, প্যাশন। এইটা ছাড়া কোনো গবেষণা করা যায় না। যাই হোক, যারা তোমার সায়েন্সের ছাত্রছাত্রী, তোমাদেরকে অভিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হওয়ার জন্য। আমি তোমাদের একজন শিক্ষক, প্রাক্তন শিক্ষক, ছাত্র হিসাবে এখানকার তোমাদের সাথে তোমাকে অন করি আমি। তো তোমাদের অনেক অ্যাম্বিশন নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, তোমাদের সামনে অনেক স্বপ্ন, কিন্তু সব স্বপ্ন বাস্তবায়িত হয় না। বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য থাকে। সেজন্য স্বপ্ন এমনভাবে দেখতে হয় যে স্বপ্নকে ম্যাটেরিয়ালাইজ করা যাবে, ওখানে সাকসেস আসে। আর সাকসেস সবসময় জীবনের জন্য প্রয়োজন সেটা ঠিক নয়। ফেইল ইজ দ্য পিলার অফ সাকসেস, আবার নাথিং সাকসিড লাইক সাকসেস, বোথ আর ট্রু। অনেকের জীবনে ফেইল তাকে সফলতা দিয়েছে, আর সফলতার তো কোনো সফলতা নেই, সফলতাই। তাই আমি যেটা তোমাদেরকে বলতে চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, আমাদের পায়োনিয়ার বিশ্ববিদ্যালয়, গবেষণা করার যে কথাটা বললাম, গবেষণা করার জন্য তোমাদের মনোযোগ দিতে হবে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ক্যারিয়ার ডিজাইন হয়তো প্রশ্ন করলে আমরা জবাব দিতে পারবো, সেটা হচ্ছে আমরা চাকরির জন্য এখানে আসি। আমি ফার্মেসি শিক্ষক, ফার্মেসি ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট ইন দ্য সেন্স, যেহেতু ছাত্ররা অনেক বেশি অপশন দেয়। টপ কয়েকটা সাবজেক্টে সায়েন্সে ফার্মেসি একটা অন্যতম। আমি যখন ফার্মেসিতে ভর্তি হয়েছি, আমি যখন শিক্ষক 78, আমি ভর্তি হওয়ার পর আমরা 75-এ পাসিং আউট করেছি আমরা অনার্স। তখন আমেরিকা যাওয়াটা ওপেন ছিল, যে কোনো ফার্মাসিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও তো ফার্মেসি নেই। আমাদের ফার্মাসিস্টটা পাশ করার পরে গ্র্যাজুয়েশন 3 ইয়ার্স কোর্স, আমরা গেলেই আমেরিকা ইমিগ্রেশন পেতাম। এবং আমাদের সব বন্ধুবান্ধব এবং আমাদের যারা সিনিয়র ছিল সবাই আমেরিকা গিয়েছে, সেটেল করেছে, অনেক ভালো করেছে। আমি সেই অপশনটা গ্রহণ করিনি। আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিল, পরবর্তীতে তিনি বাংলাদেশের অত্যন্ত একটা লেজেন্ডারি ফিগার, সুপ্রিম কোর্টের জাজ ছিল, জাস্টিস আব্দুল কুদ্দুস চৌধুরী। বাংলাদেশের আইনের মধ্যে তার কোন বিকল্প নাই ড্রাফটিংয়ে। উনি কখনো আমাকে বলেননি যে তুমি বিদেশে গিয়ে সেটেল করো। উনি আমাকে বলেছে, তুমি ভালো ছাত্র, তুমি PhD করো, শিক্ষকতা করো।
I decided to be teacher by choice, not by option. And সব সময় সব জায়গায় বলেছি, অনেক ইন্টারভিউতে হয়েছে, I contented to be a teacher. I proud to be a teacher. এইখানে যে গবেষণা করেছি আমি একটু বলে শেষ করতে চাই, অনেক আমাকে পরিশ্রম করতে হয়েছে। এটা তোমার এখানে বুঝিয়ে বলার সময় নেই যে কিভাবে রিসার্চ করেছি, এখানে কিভাবে পাবলিকেশন করেছি। এখন যেটা সহজ তখন অনেক কঠিন ছিল। তোমাদের কাছে যেটা আমি বলতে চাই যে প্রথমে ঠিক করতে হবে, ইউ মাস্ট বি গুড স্টুডেন্ট, নো ম্যাটার হোয়াট ইজ দ্য জব। জবটা তুমি ফরগেট অ্যাবাউট ইউর জব, হোয়াট এভার সাবজেক্ট ইউ হ্যাভ চোজেন অর ইউ আর বিন অ্যাডমিটেড, you go ahead with this. There is no scope for inferiority or superiority complex. যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো সেই সাবজেক্টে সবচেয়ে ভালো ছাত্র হওয়ার চেষ্টা করো, দ্যাট শুড বি ফার্স্ট টার্গেট। এবং তার জন্য প্রথম দিন থেকে ভেরি ফার্স্ট ডে আমি যখনই কোনো ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ক্লাস নিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার ক্লাস নিতাম, আমি এই কথাটা সবসময় বলার চেষ্টা করেছি যেখানে প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট। এবং এখানে যেহেতু সেমিস্টার সিস্টেম, প্রথমে যে রেজাল্ট খারাপ করে সেটাকে আবার সে ওভারকাম করতে পারে না। ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, 4 ইয়ার্স হলে আমরা 8 সেমিস্টার আমরা বলি, এখন 5 ইয়ার্স ফার্মেসি। ফ্রম দ্য ফার্স্ট ডে ইউ মাস্ট ট্রাই টু ডু গুড অ্যান্ড তোমার গ্রেডটা এগিয়ে নিয়ে যাও। প্রথমে যদি 4-এ 4 পাও, পরে কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, পরে যাবে বড় কঠিন, সাবজেক্ট কঠিন হয়, তখন ভালো করতে পারে না। প্রথমে যারা ভালো করতে পারে 4-এ 4 পায়, পরবর্তীতে দেখবে তারা 3.89-এর নিচে নামবে না। অত এই টার্গেটটা নিয়ে কাইন্ডলি কাজ করো। এবং পড়াশোনা শেখার জন্য ওই যে কথা বলেন রিসার্চের জন্য প্যাশন, সেম থিং ফর লার্নিং। আমার জীবনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি গবেষণা করছি, গবেষণাকে ভালোবাসি বলে। আমি 1992-তে প্রফেসর হয়েছি, আমি জয়েন করেছি 1978। সে বছরে আমি কমন স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে গিয়েছি, পিএইচডি করে আসার পরে আমার রিসার্চ ছিল, তারপর আমি ডাইরেকশন ছিলাম, সায়েন্স রুমের চেয়ারম্যান ছিলাম, ভাইস চ্যান্সেলর ছিলাম, এটসেট্রা এটসেট্রা। কিন্তু কোনো সময় আমি গবেষণার থেকে দূরে সরে আসিনি। আমি 92-তে প্রফেসর হয়েছি, তখন আমার পাবলিকেশন ছিল 58 or 55, আর এখন পাবলিকেশন হচ্ছে 315টা পাবলিকেশন আছে। মানে আমাদের হাইস্ট নাম্বার অফ পাবলিকেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের মধ্যে 100 বছরের। তাহলে আমার তো প্রয়োজন ছিল না, এই 92-এর প্রফেসর, আমার নো নিড অফ পাবলিকেশনস। অতএব আমি এই জন্যই করেছি, এই গবেষণাটাকে আমি ভালোবাসি। আমি মনে করি একজন বাংলাদেশি হিসাবে আমাদের গবেষণা করতে হবে, আমাদের সম্মানকে বিশ্ব দরবারে আমাকে তুলে ধরতে হবে। এটা একটা ডিবেটেবল, এই প্রশ্নটা আমাদের প্রফেসর ফখরুল বলল যে আসলে শুধু গবেষণার জন্য গবেষণা হবে না, ফর ডুইং সামথিং গবেষণা হবে। গবেষণার দুইটাই উদ্দেশ্য। গবেষণা যখন আমি একটা রিসার্চ করব, রিসার্চের একটা আমার অবজেক্ট থাকবে, কিন্তু রিসার্চের পাবলিকেশন ইজ ওয়ান ইম্পর্টেন্ট পার্ট অফ রিসার্চ। পাবলিকেশন করতে হবে, নট অনলি ফর পাবলিকেশন, এটা স্টার্টিং, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হাউ ইউ ক্যান ইমপ্লিমেন্ট দিস ওয়ান। অতএব তোমাদের তো গবেষণা এখনও শুরু হয়নি, শুরু হবে পরে। আমি শুধু এটা বলতে চাই, সেই ছাত্র সব সময় সব জায়গায় একটা কথা বলেছি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক, সব জায়গায়, সেই ছাত্র যে 4-এ 4 পায়, যে ছাত্রী 4 পায় আউট অফ 4, অবশ্যই সে পড়াশোনা করে। এটা একটা ন্যাচারাল জাস্টিস। আই চ্যালেঞ্জ টু অল আওয়ার স্টুডেন্টস যে যেই ছাত্র ডিপার্টমেন্টে 4-এ 4 পেয়েছে, সে গল্প করুক, ব্যারাক, যাই করুক, অবশ্যই সে সিরিয়াস স্টুডেন্ট। পড়াশোনা না করে ঘোরাঘুরি করার পরে 4-এ কেউ 4 পাবেন, ইম্পসিবল, যত ব্রিলিয়ান্ট ছাত্র হোক। অতএব আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি যদি সিরিয়াস হও, তুমি যদি from the first day always try to follow the lectures, be serious in class, in practical rooms, অবশ্যই তুমি ভালো করবে। এটা ন্যাচারাল জাস্টিস যে কেউ পড়াশোনা করলো 4-এ 2 পাইলো, আর কেউ পড়াশোনা করে নেই 4-এ 4, ইট ইম্পসিবল, উইল নেভার হ্যাপেন। অতএব যারাই ভালো করছে তোমার ক্লাসে দেখবা, অবশ্যই দে আর সিরিয়াস স্টুডেন্ট। তোমাদেরকে একটু অনুরোধ করবো, চান্স পেয়েছো, ইউ আর ফরচুনেট টু গট ইউরসেলফ ইনভাইটেড ইন ঢাকা ইউনিভার্সিটি। এখানে পরিবেশ অনেক ভালো, শিক্ষকরা অনেক ভালো, আমাদের পরিবেশ ছাত্র শিবিরের নেতৃত্বে নতুন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, দ্যাট উইল বি এনভায়রনমেন্ট উইল বি এক্সিলেন্ট, অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার, ইউ শুড ইউজ ইট। এবং এই কথাটা বলে শেষ করতে চাই, পড়াশোনাকে
যারা আনন্দ হিসাবে গ্রহণ করবে, পড়াশোনাকে যারা আনন্দ হিসাবে গ্রহণ করবে, তারাই অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবে। লার্নিং, ইফ ইউ লার্ন, ইউ এনজয়। The more you learn, more you be near to your creator. মুসলিম হিসাবে আমি একটা বলতে চাই, যত তুমি জানবে তত তোমার মনে হবে আমার অজানার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে, তত তুমি নিজেকে এনলাইটেন ফিল করবে এবং তোমার ভালো হবে। অতএব আনন্দের জন্য পড়াশোনা করো, চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো না। আই রিকোয়েস্ট ইউ, যদি আনন্দের জন্য পড়াশোনার ভিতরে তুমি আনন্দ খুঁজে বের করতে পারো, পড়াশোনার ভিতরে অবশ্যই তুমি ভালো ছাত্র হবে। ইউ ক্যান গিভ সামথিং টু দ্য কান্ট্রি। এই অনুরোধটা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে খুবই সংক্ষিপ্ত সময়ে আমাদের সামনে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। প্রিয় উপস্থিতি, আপনাদের প্রশ্নগুলো আমরা হাতে পেয়েছি। এই প্রশ্নগুলো এই দেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কেরিয়ার সব কিছুকে কাভার করেছে বলা যায়। তবে আমরা আজকে শুধুমাত্র কেরিয়ার কেন্দ্রিক যে সকল প্রশ্ন, সেই প্রশ্নগুলোরই উত্তর দিব। আমরা অন্যান্য প্রশ্নগুলোর উত্তর অন্য কোনো অ্যারেঞ্জমেন্টে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বা আমরা ক্যাম্পাসে আছি, যেহেতু ক্যাম্পাসে আমরা নিয়মিতই আছি, নিয়মিতই আপনাদের সাথে দেখা হয়, আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিব। যেহেতু আজকের প্রোগ্রাম মূলত কেরিয়ার গাইডলাইন কেন্দ্রিক, সুতরাং আজকে আমরা কেরিয়ার গাইডলাইনের যেই রিলেটেড যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোকেই অ্যাড্রেস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দুইজন প্যানেল মেম্বার ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তারা কথা বলেছেন, তারা উপস্থিত থেকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমরা মনে হয় শুরু করতে পারি। আমরা দেখছিলাম এর আগের স্লটে সকাল 10টা থেকে 12টায় আরেকটা স্লটে এই ধরনেরই একটা আয়োজনে আমরা কথা বলেছি। সেখানেও প্যানেলে যারা ছিলেন তারাও কথা বলেছেন। বিজ্ঞান এবং অন্যান্য অনুষদভুক্ত যারা রয়েছেন তাদের চিন্তার ভেতরে যে আসলে পার্থক্য আছে এটা তাদের প্রশ্ন থেকে বোঝা যায়। আমরা ওই প্রশ্নগুলো যখন ডিল করছিলাম তখন প্রশ্নের মূল ফোকাস ছিল বিসিএসে কীভাবে ভালো করা যায়। এখন আমরা দেখছি যে উচ্চশিক্ষার জন্য আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় এবং দেশের বাইরে কিভাবে যাওয়া যায় ফুল ফ্রি স্কলারশিপ সহ। তো এটাই মূল প্রশ্ন। আপনাদের প্রশ্নগুলোকে আমরা ক্যাটাগরি ভিত্তিতে ভাগ করেছি, সেগুলোকে আমরা উপস্থাপন করব। প্রত্যেকের প্রশ্ন ইন্ডিভিজুয়ালি আসলে অ্যাড্রেস করাটা কঠিন, কারণ অনেকগুলো প্রশ্ন এসেছে। আমরা শুরুতেই উচ্চশিক্ষা নিয়ে কথা শুনবো, যে উচ্চশিক্ষার সাথে স্যার একটা বিষয় চলে আসে যে স্কলারশিপের প্রয়োজন হয়, কারণ আমাদের আর্থসামাজিক এই অবস্থায় আসলে নিজের খরচ দিয়ে উচ্চশিক্ষার ব্যাপারে, বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষাটা আসলে অসম্ভবই বলা যায়। তো নিজেকে উচ্চশিক্ষার জন্য কিভাবে প্রস্তুত করা যায়, বিশেষ করে ফুল ফ্রি স্কলারশিপ সহ উচ্চশিক্ষার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করা যায়, এটা অ্যাড্রেস করার জন্য অনুরোধ করছি। দুইজনই বলতে পারবেন, ফখরুল ইসলাম স্যার এবং চৌধুরী মাহমুদ হাসান স্যার। চিটাগং, চট্টগ্রাম। আমাদের এখানে সাদেক কায়েম, সেও ফ্রম চিটাগং। আমাদের ফারহাদ সাহেব, উনিও চিটাগং। এটা কাকতলীয় হয়েছে, প্ল্যান করে কেউ চিটাগংয়ের হয়নি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে। তো যাক, আমি মনে করি যে তোমাদের আমি যে কথাগুলো বললাম, এখন থেকে তোমাদের টার্গেট হতে হবে তোমাদেরকে ভালো ছাত্র। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট টার্গেট, অর মোর রেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল টার্গেট। দেন ফাইনালি গিয়ে কি হবে সেইটা পরে চিন্তা করলে ভালো হবে। এখন আমিও স্বপ্ন থাকবে, আমি বলছি স্বপ্ন থাকা দরকার, স্বপ্ন থাকবে আমাদের, কিন্তু আমরা এখন চেষ্টা করতে হবে আমাদেরকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা সেমিস্টারে টপ। এখন তো যেহেতু গ্রেডিং সুবিধা, 10 জন পাইতে পারে এক গ্রেড। আমার এখানে আমাদের ফার্মেসিতে 10 জন পাচ্ছে 4-4, নো প্রবলেম, সবাই 4 পাতে পারো। ইউ শুড ট্রাই হাইয়েস্ট স্কোর করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। ফাইনালি গিয়ে 5th ইয়ার বা 4th ইয়ার গিয়ে তখন তোমাকে প্ল্যান করতে হবে তুমি কি যাবে, কোথায় যাবে। এখন এই টার্গেটটা নিয়ে না আগানোই ভালো, কারণ আগে প্রথম রেজাল্ট হবে, তারপর তোমাদের সময় যাবে, তোমাদের চিন্তাধারা পরিবর্তন হবে, গ্লোবাল সিস্টেম চেঞ্জ হবে, রিসার্চের অবস্থান পরিবর্তন হবে, দেন ইউ ক্যান টেক ডিসিশন। এই মুহূর্তে গিয়ে একটা অ্যাম্বিশন থাকা ভালো, আপনার একটা লক্ষ্য থাকা ভালো, কিন্তু এখন এই লক্ষ্যটা না রেখে 4th ইয়ারে গিয়ে পরে রেজাল্ট ভালো করার পরে তোমরা চেষ্টা করতে হবে কী করবে, কোথায় করবে, সেটা তখন পরামর্শ দেওয়াটাই আমি মনে করি মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাইরে যাওয়ার জন্যে সেই চেষ্টাটা অবশ্যই 4th ইয়ারের পরে, কিন্তু শুরু থেকে প্ল্যানিং করতে হবে। তোমরা জানো যে বিশেষ করে আমেরিকায় যেতে হলে জিআরই, টোফেল দিতে হয়। সেই জিআরই, টোফেলের প্রস্তুতিটা শুরু থেকে করতে হয়, একেবারে প্রথম থেকেই।
ইংরেজিতে ভালো করার চেষ্টা করা, এটা 1 বছর চেষ্টা করে হবে না, এটা অনেক বছর চেষ্টা করতে হয়। সেই জন্যে শুরু থেকে যারা ইংরেজিতে ভালো করতে চায় তাদেরকে প্রতিদিনেই কিছু কিছু শব্দ, নতুন শব্দ শিখতে হয়, তারপরে কথা বলা। তো আমার যেটা বক্তব্য থাকবে যে আমরা যেমন এখানে অনেকগুলো জিনিস আমাদের সামনে আসছে, অনেক ক্লাবের মেম্বার হইতে হবে অথবা কোনো একটা ক্লাবের মেম্বার হইতে হবে, ঠিক তদ্রূপভাবে যারা বাইরে যেতে চায় তাদেরকেও আগে থেকে প্ল্যান করতে হবে। তবে আমি একটা কথা না বলে পারছি না, একটা ইউনিভার্সিটিতে একটা চিঠি পেয়েছিলাম, আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি, আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়েছিলাম, সেখানে একটা চিঠি পেয়েছিলাম যে চিঠিটা এমন ছিল যে ইংল্যান্ডের রাজা মুসলিম কান্ট্রির এক রাজাকে লিখছে যে দয়া পরবশ হইয়া আমার ছাত্রদের টিউশন ফি আপনারা মাফ করে দিয়েন। তো সেই চিঠিটা ছাড়া ছিল অনেক বছর আগের। তো পৃথিবীর ইতিহাসের চাকা ঘুরে গেছে, সেই জন্য এখন আমরা তাদের কাছে যাই। তো আমরা এখন তাদের কাছে যেতে যেতে এমন অবস্থা কি করা উচিত না, একদিন তারা আমাদের কাছে আসবে পড়তে? এটা করা উচিত কি না? তো আমরা সেই চেষ্টা করব। তবে এখন এই মুহূর্তে তো আর বলতে পারছি না, আমরা বললেও তারা আমাদের কাছে পড়তে আসবে না। আমরা যেহেতু তাদের কাছে পড়তে যাচ্ছি, তাহলে তাদের ওই সিস্টেমগুলো আমাদেরকে শিখতে হবে। তো শেখার চেষ্টা করি, এবং সেই সাথে শুরুতে একেবারে লেখাপড়া বাদ দিয়ে না, লেখাপড়ার সাথে সাথে জিআরই টোফেল দেওয়ার একটু চেষ্টা করা, এবং লেখাপড়ার সাথে সাথে বাইরে কিভাবে যেতে হয়, একটা ইউনিভার্সিটিতে ফোকাস না করা, অনেকগুলো ইউনিভার্সিটিতে ফোকাস করা, একটা দেশে ফোকাস না করা, অনেক জায়গায়। যেই বিষয়ে আমি পড়াশোনা করছি সেই বিষয়ে কোনো প্রফেসরের সাথে লিঙ্ক আপ হইতে পারলে তো আরও ভালো। থ্যাংক ইউ। জি, আশা করি আমরা উত্তর পেয়েছি। ইন্টারন্যাশনাল লিঙ্ক, বাইরে বাইরে কোথায় যাব, মানে যেহেতু ওগুলো অনেক আগাম কথা আগে বলতে হচ্ছে, আমি বলছি যেমন আমরা পড়তে পারি কোথায়, ইউনাইটেড কিংডম, সেখানে আমরা পড়াশোনা স্কলারশিপ নিয়ে পড়েছি, সবাই স্কলারশিপ পাবে না, তাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো না। তারপর অস্ট্রেলিয়া ইজ এ গুড প্লেস টু গো, ইংলিশ স্পিকিং কান্ট্রি। দেন আমেরিকা, ইউরোপের অনেকগুলি দেশ আছে যেখানে ফান্ডিং ভালো, যেমন জার্মানি ফান্ডিং ভালো আছে, প্রচুর ফান্ডিং দেওয়া হয় জার্মানিতে, কিন্তু জার্মান শিখতে হবে, তারপর ইংলিশে আসে। ফ্রান্সে আছে, এই 2টা কান্ট্রি অনেক ভালো রিসার্চ দিচ্ছে, স্পেনের মধ্যে নেই। ইউরোপের মধ্যে যেমন সুইজারল্যান্ড, তারা অনেক ফান্ডিং দেয়, কিন্তু সব জায়গায় ইংলিশ তাদের যেখানে মাদার টাং না, সেখানে যদি আমরা লেখাপড়া করি সেটা ভবিষ্যতে ব্যবহার করতে পারেন, এটা একটা সমস্যা। অতএব আমাদের টার্গেটটা ইংলিশ স্পিকিং কান্ট্রির জন্য বলতো IELTS এখন ইম্পর্টেন্ট, আগে ছিল টোফেলটা উঠিয়ে দিছে, এখন টোফেল প্রয়োজন হয় না, এখন IELTS আমেরিকা অ্যাকসেপ্টেবল। অতএব আমি মনে করি যে তোমাদের রিসার্চ যারা ভালো করবে তাদেরই শুধু বিদেশে যাওয়ার চেষ্টা করা উচিত। যারা রিসার্চ খুব ভালো করতে পারবে না অথবা রিসার্চে যাদের ন্যাক নাই, খুব অ্যাপটিটিউড থাকে না, দে শুড নট গো ফর রিসার্চ। সব ছাত্র গিয়ে রিসার্চ করা দরকার তো নেই আমাদের, উই শুড সার্ভ দ্য কান্ট্রি। তোর ভালো অফিসার হবা, ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে, এগুলিও দরকার আমাদের। উই শুড গো টু অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পুলিশে লাগবে। আমার তো ফার্মেসির অনেক ছাত্র ফরেন মিনিস্ট্রি চাকরি করে, মোর দেন 50, পুলিশে আছে 100-র উপরে আমাদের ঢাকা ইউনিভার্সিটির, মানে আমার ছাত্র ফার্মেসি। এই ফার্মেসি ইজ এ প্রফেশনাল সাবজেক্ট। অতএব তোমরা ইউ হ্যাভ দ্য স্কোপ টু গো টু ডিফারেন্ট PCS-এর মাধ্যমে যেতে হবে। সবাই গিয়ে বিদেশে গিয়ে PhD করতে হবে নট নেসেসারি। তারাই যাবে যারা মনে করে রিসার্চ করে ওখানে থাকতে পারবে, কিছু করতে পারবে, অথবা সেই রিসার্চটা বাংলাদেশে ব্যবহার করতে পারবে। অথবা এইটা একটু চিন্তাটা পরে করে আমরা রেজাল্টটা একটু ভালো করো। আর বাইরে যাওয়ার জন্য প্রফেসর ফখরুল নিশ্চয় জানে, রিসার্চ পাবলিকেশন ছাড়া আমার অনেক ছাত্র আমেরিকাতে আছে, লিখতেছে, রেগুলার ফোন করো আমাকে, বলে একটা পেপার থাকলো স্যার আমার ধর অ্যাডমিশন পাবো। আমেরিকান যে কোনো বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড হোক, ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর সেলফ অ্যাডমিটেড MSc, দেন ইট পেপার। তো পেপারের কোয়ালিটি ভালো না হলো, তারা মনে করে একটা পেপার হলো এই ছাত্রটা কিছুটা হলো বিজ্ঞান মনস্ক অথবা গবেষণা মনস্ক, রিসার্চ ওরিয়েন্টেশন না থাকলে তারা তোমাকে চান্স দিচ্ছে। এই জন্য পাবলিকেশন ইজ ইম্পর্টেন্ট। ভালো পাবলিকেশন বাংলাদেশ থেকে করতে পারলে ইউ উইল হ্যাভ গুড অপরচুনিটিস টু ডুইং PhD or MS আউটসাইড। উইদাউট পেপার কিন্তু পাবলিকেশন নাই, রিসার্চ না থাকলে কাউকে সেখানে অ্যাকসেপ্ট করবো না। তো এইটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। জি স্যার, সম্পূরক আরও একটা বিষয় এসেছে যে উচ্চশিক্ষার সাথে তো গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, যেমনটা বললেন যে রিসার্চ পেপার বা এই বিষয়গুলো। তো ঠিক কখন গবেষণার সাথে যুক্ত হওয়া উচিত, কখন শুরু করা উচিত এবং কিভাবে আমরা সেদিকে এগোতে পারি? আমি অবশ্য এর উত্তর আগেই দিয়েছি যে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ডেলফট ইউনিভার্সিটি, সেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছেলেরাও কাজ শুরু করেছে।
আসলে অবশ্যই স্যার যেটা বলছেন যে ক্লাসে ভালো হইতে হবে, সেই ভালো হওয়ার চেষ্টাটা আমাদের শুরু থেকে থাকা দরকার। কিন্তু অ্যাট দি সেম টাইম সময়কে অপচয় না করে যদি যারা গবেষণা করেন যে শিক্ষকরা, তাদের সাথে আমি অবশ্য ফার্স্ট ইয়ারকে বলবো না, সেকেন্ড ইয়ারে যেতে না যেতেই একটু টিচারদের সাথে লিঙ্কড আপ থাকা এবং গবেষণার সাথে লিঙ্ক হওয়া, এটা যদি করা যায় তাইলে অনেক সময় আমি তো মনে করি যে শিক্ষকদের চেয়েও যারা ছাত্ররা কাজ করতে চায়, উদ্যোগী, তাদের কিন্তু অনেক আইডিয়া অনেক ভালো হয়ে যায়। তা আমি চেষ্টা করি। এবং আজকে লক্ষণীয় যে একটা ইন্টারমিডিয়েটের ছেলে সে বুয়েটে এসে একটা প্রেজেন্টেশন দিয়েছে, সেই প্রেজেন্টেশনটা সো ক্রিয়েটিভ। তো সেই জন্যে আমি মনে করি গবেষণাটা যার ন্যাক আছে তার একেবারে শুরু থেকে করা উচিত, এবং কার সাথে করলে পরে এটা হবে, কে এই লাইনে আসেন অথবা বাইরেও। আমি এবার MIT-তে একটা কাজ করে তারা কি করে জানো তোমরা, আমরা যেমন এখন এই ক্রিকেটার খোঁজার জন্যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, তারা গবেষক খোঁজার জন্য গ্রামে গ্রামে স্কুলের ছেলেদেরকে নিয়ে আসে। তার কারণটা যারা স্কুলে পড়ে অথবা যারা ইন্টারমিডিয়েটে পড়ে অথবা ফার্স্ট ইয়ারের ছাত্র, সেকেন্ড ইয়ারের ছাত্র, তাদের অনেক ভালো ক্রিয়েটিভ আইডিয়া অনেকের থাকে। তো সেই জন্য আমি বলবো এটা শুরু থেকেই করা উচিত, নট দ্যাট যে একেবারে আমি ফোর্থ ইয়ারে এসে এটা করবো। ফার্স্ট ইয়ার না, সেকেন্ড ইয়ার থেকে। আর যাদের ন্যাক আছে ফার্স্ট ইয়ার থেকেই হওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। এটার সাথে সম্পর্ক একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। আপনারা দুজনেই শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন দীর্ঘ সময়, তো শিক্ষকদের সাথে আসলে কিভাবে সেই সম্পর্কটা তৈরি করা যায় এবং তাদের কাছ থেকে এই যে রিসোর্সগুলো, সেই রিসোর্সগুলো কিভাবে নিয়ে আসা যায়? আমি একটু উত্তর, আমি চিটাগাংয়ের লোক তো একটু চিটাগাংয়ের কথা বলতে চাচ্ছি। আমি দুঃখিত, আমি চিটাগাংয়ের কথা সবসময় বলি না। একটা টিপস দিতে ভুলে গেছি, টিপস তোমাদের পড়াশোনায় একটু জবাবটা দিবে ফখরুল প্রশ্নটার। ভালো রেজাল্ট কিভাবে করা যায়, আমার ব্যক্তিগতভাবে যেটা করেছি এবং সফল হয়েছে সেটা বলছি। এভরিডে আমি জানি সিস্টেমটা এখন তো ভিন্ন, মানে ধর 5টা ক্লাস, তুমি তো একদিনে পাঁচটা ক্লাস করবা, 4টা ক্লাস করবো, প্রত্যেকটা ক্লাসের নোট থাকবে তোমার। আমাদের নোট থাকতো তখন হাতে লিখতাম, এখন তো এত সিস্টেম, মডার্ন সিস্টেম ছিল না। প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন শেষ করবা। আজকে ক্লাস করার পরে হয়তো আজকে 4 জন শিক্ষককে ক্লাস করলো, 4 টিচার্স, 4 জন শিক্ষক ক্লাস নিল, 2 জন ক্লাস নিল। বাসায় গিয়ে প্রথম ওইটা পড়বা। আজকে গিয়ে প্রথমে মাহমুদ হাসান স্যার, অমুক স্যার, তমুক স্যার, 4 জনের নোটটা দেখলে, একটু প্রশ্ন দেখলে, কোনো আন্ডারলাইন করলা। নেক্সট ক্লাসে যখন ওনার ক্লাসে আসবা, আগের থেকে এটা আপডেট হয়ে আসবে। ইফ এনি কোয়েশ্চেন বল, স্যার আমি বুঝিনি এটা। একটা সিস্টেম অনুসরণ করলে অন্তত 50% রেজাল্ট ভালো, মিনিমাম। আজকে করলাম, নোট করলাম, এটা আবার যখন ওই ক্লাস করবে নোটটাকে আমি দেখে আসবো, আমার আপডেট করব, দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স দেখা গেলো অনেক পড়াশোনা তোমার হয়ে গেছে। এইটা তুমি কাইন্ডলি করবে। আরেকটা হচ্ছে যে লিঙ্ক, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে আসলে, যেহেতু আমরা নিজেরও দেখেছি এখানে শিক্ষকদের, বিশেষ করে সায়েন্স স্টুডেন্টদের শিক্ষকদের সঙ্গে লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে প্র্যাকটিক্যাল ক্লাস আছে এবং যেখানে ভাইবা আছে, এখানে ভাইবাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সায়েন্স। এবং ভাইবার মার্কের ব্যাপারে টিচারদের একটা ভূমিকা আছে। টিচাররা নিরপেক্ষ হলেও একটা সিম্পিতি থাকে। এখন ধরো আমার ক্লাস, আমি তো অনেক ভাই বোর্ডে ছিলাম, অনেক ভাই বোর্ড এমন হয়েছে আমি নাই, আর একদম প্রফেসর, আমার নাম বলতেছে না, ফার্মেসির, সে এখন মনে করেছে কথা আপনি যাও তো আমার সুবিধা হয়েছে, আর খুব কিছু। ও টিচার একদম ফুল প্রফেসর, খুবই ব্রিলিয়েন্ট ছাত্র। হি ওয়াজ ভেরি, মানে খুব একটা ঘাবড়ে, নার্ভাস ইন দ্য ভাইবা বোর্ড। তা আমি পট করে ঢুকছি, আমি তো সব ছাত্র ঢুকি ক্লাস, কী হচ্ছে প্রশ্ন করতে, স্যার আরে না পারবে, সে ভালো ছেলে, দিয়ে দাও। সে বলছে আমি স্যার এখনও মনে করছি আপনার জন্য আজকে আমি এখানে আসতে পারছি। অতএব আমি যখন একটা ছাত্রকে ক্লাস নিই 30, 40, 50, আমার একটা ইমপ্রেশন সৃষ্টি হয়, এই ছাত্রীটা ভালো, এই ছাত্রটা ভালো, সিরিয়াস। কোন ছাত্র ভালো, কোন ছাত্রী ভালো, দ্যাট ডিপেন্ডস কারা প্রশ্ন বেশি করে এবং কারা। আমরা যখন শিক্ষক ক্লাস করার সঙ্গে সঙ্গে আই ওয়েন্ট টু দ্য টিচার্স রুম এবং তাকে জিজ্ঞেস করুন, স্যার এটা বুঝি নাই, স্যার বুঝান। অথবা অনেক ছাত্রছাত্রী এরকম আগ্রহ, ক্লাস নেওয়ার পর টিচারের পিছিয়ে যায়, স্যার এটা বুঝলাম না, কোন বই পড়লে ভালো হবে। তখন টিচার মনে করে যে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, সিরিয়াস। তখন তার উপর একটা ইমপ্রেশন তৈরি হয়, তখন ভাইবা বোর্ডে এই ইমপ্রেশনটা কাজে লাগে।
অথবা আমি অনুরোধ করবো প্রথম দিন থেকে ইউ শুড বি সিনসিয়ার, সিরিয়াস, অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস, নোট করা, প্রশ্ন করা, এগুলি করলে শিক্ষকদের একটা ভালো নজর, একটা পারসেপশন তৈরি, ওই ছাত্রটা ভালো, এই ছাত্রটা ভালো, তখন তারা অনেক হেল্প করে তোমার ভাইবের মধ্যে। তুমি হয়তো পারলাম, আমি নিজে দেখছি তো দীর্ঘদিন শিক্ষকতা, হয়তো প্রশ্ন করছে জবাব দিতে পারেনি, বাট আই নো শি ইজ এ গুড স্টুডেন্ট অর হি ইজ এ গুড স্টুডেন্ট। ভাইবা পারে না, ভাইবা তো অনেকে পারতে পারে না, ওটা ঠিক আছে ভালো, ওর নাম্বার দিয়ে দাও। অত ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কাইন্ডলি এটা একটু ফলো করার চেষ্টা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যারকে, স্যার সুন্দর করে বলছেন, কিন্তু সেই সাথে একটু বলতে চাই এইভাবে বুয়েট হচ্ছে, বুয়েট আবার বেশি সিরিয়াস, বুয়েটের সাংঘাতিক স্ট্রিক্ট। আমার ছেলে দুইটাই পড়ছে বুয়েটে, একটা আরেকটা প্রফেসর বুয়েটের বা ইঞ্জিনিয়ার, সে তারও চিনে। বুয়েট আবার কিন্তু টিচাররা আরেকটা কথা বলে, বুয়েট মাইন্ড করবে আবার, আমরা কিন্তু অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, ফকরুল ভিন্ন, কিন্তু বুয়েটের টিচাররা খুবই স্ট্রিক্ট, কথা একদম মাপা মাপা কথা বলে। আর আমরা হচ্ছে ওপেন, আমাদের ছাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড ছাত্র অ্যাক্সেস, কথা বলা, কী করতে হবে, কী করবে, রিকমেন্ডেশন লাগবা, কোথায় দেখবা, লেখে নাও রিকমেন্ডেশন। বুয়েটে আমার মনে হয় না এই কালচারটা এখনও আছে, সামনে হবে ইনশাআল্লাহ। যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে শিক্ষকদের সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায়, তো মাপকাঠি হলো যে 7 বছর বয়স পর্যন্ত তোমরা ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করো, পড়াইও না। 7-এর উপরে 14 বছর পর্যন্ত তোমরা তাদেরকে শিক্ষা দাও ও শাসন করো। 14-র উপরে গেলে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। তো স্যার যে কথাটা বললেন, আমাদের কোনো শিক্ষকই আমাদের বন্ধু ছাড়া অন্য কিছু হওয়া উচিত না। সেজন্য আমি সম্বোধন করার সময় বলছি ছাত্র ছাত্রী বন্ধুরা, তো তোমরা তো আমাদের বন্ধু। এবং যারা বন্ধু না, বন্ধু ভাবাপন্ন করতে পারে না তাদের জন্যে, অথবা করে না তাদের জন্য আমি একটা টিপস দিতে চাই। সেটা হলো এইভাবে যে দেখো, তুমি যখন একটা ভালো কাজ করবে, তোমার শিক্ষককে যখন তুমি এটা বলবে, তিনি ভালো হলে তো তিনি তোমার সাথে সম্পর্ক করে ওই কাজটা করতে চাইবেন। না হলেও এখন ইন্টারনেটের জামানা, যদি তুমি কোনো বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে যদি একটা সম্পর্ক করতে পারো যে আমি এই ফিল্ডে কাজ করছি, এবং সেটা যদি কোনো শিক্ষককে দেখাও, তখন তার মানে তিনি একটু নড়েচড়ে বসবেন এবং সম্পর্ক না করে পারবেন না। সেজন্য তোমরা, এখন তো দুনিয়া ওপেন, আমাদের বিশ্ববিদ্যালয় মানে ঢাকা ইউনিভার্সিটি হোক, বুয়েট হোক, অথবা অন্য কোথাও হোক, শিক্ষকরা যদি ছাত্রদের সাথে সম্পর্ক না করেন, তাহলে সেখানেও সম্পর্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে আমাদের। তো আমরা সেভাবে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই হবে। এবং বাইরে তো টিচাররা হলো ছাত্রদের বন্ধু, এবং এখানেও বন্ধু হওয়া উচিত। এবং বন্ধুটা হওয়ার জন্য স্যার যে টিপসগুলো দিয়েছেন সেগুলো মনে রাখা উচিত। আমি টিচারের দৃষ্টিতে যদি ভালো হই, তাহলে অবশ্যই সে টিচার আমাকে অবশ্যই খেয়াল করবেন এবং আমাকে নোটিসে আনবেন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যারকে। স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে অনেক ডাইভার্স স্কিল প্রয়োজন হয়, শুধুমাত্র যে একাডেমিক এক্সেলেন্স, এর বাইরে গিয়েও আরও কিছু সফট স্কিলের দরকার হয়। তো কেরিয়ারে ভালো করার জন্য বিশেষ করে বিজ্ঞান অনুষদ ভিত্তিক যে সকল ডিপার্টমেন্ট রয়েছে, তারা কি ধরনের সফট স্কিল এখনই অর্জন করতে পারে বা অর্জন করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারে? আমি মনে করি আমাদের এখানে যখন একটা ইন্ট্রোডাকশন দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে, সেখানে একটা কথা বলেছিল যে ভাষা হলো একটা বড় টুল, ল্যাঙ্গুয়েজ ইজ খুবই ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্যে ল্যাঙ্গুয়েজ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর হায়ার এডুকেশনের জন্য কথাই নেই। যদি আমি যা জানি সেটা যদি বলতে না পারি, তাহলে কি হলো? আমি সায়েন্সের ব্যাখ্যাটা একটু ডিফারেন্টলি দিতে চাই। সায়েন্স মানে আমরা সবাই মনে করি শোডিঞ্জার ইকুয়েশন, বড় বড় ইকুয়েশন। আমি মনে করি সায়েন্স মানে কি জানো? সায়েন্স হলো নাথিং বাট কমন সেন্স। কি বললাম? আই রিপিট দি ডেফিনেশন অফ সায়েন্স। সায়েন্স ইজ নাথিং বাট কমন সেন্স। এখন কমন সেন্স সায়েন্সের উচিত হলো, স্যারদের উচিত অথবা টিচারদের উচিত হলো একটা কঠিন জিনিসকে সহজ করে বলা। এই কঠিন জিনিসকে সহজ করে বলা এটা সম্ভব না ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দি ল্যাঙ্গুয়েজ। আর সফট স্কিলের ক্ষেত্রে শুধু ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে বাইরে এখন দেখে যে সে টিমে কাজ করতে পারে কিনা। টিমে কাজ করা মানে হলো লিডারশিপ কোয়ালিটি। তো এই লিডারশিপ কোয়ালিটি এটা কিন্তু সফট স্কিল, যে এইটা মানুষের হওয়া দরকার। একা একা বড় হওয়া যায় না। সমাজে বড় হইতে হলে অথবা গবেষণায় বড় হইতে হলে গ্রুপে কাজ করতে হয়। আমি যার সাথে কাজ করতে গিয়েছিলাম,
তার 28 জন পিএইচডি স্টুডেন্ট ছিল। তা আমি দেখতাম যে তিনি কিভাবে ম্যানেজ করতেন। তো তিনি মানে প্রতিদিন একজনের সাথে 45 মিনিট অথবা 40 মিনিট অথবা 1 ঘন্টার একটা স্লট রাখতেন। তো সেই জন্য বলছি যে টিমে কাজ করার যোগ্যতা না অর্জন করা উচিত, এবং সেই জন্যে এইটা একটা বড় কিছু। এবং আমি মনে করি শিবির এই জিনিসটা শিখা, যে টিম স্পিরিট, টিমে কাজ করা, গ্রুপে কাজ করা। থ্যাংক ইউ। জি, আশা করি আমরা উত্তর পেয়েছি। একটা স্যার একটা বিষয় প্রচলিত আছে, সেটা হচ্ছে যে সিজিপি এর সাথে ভালো ক্যারিয়ার গঠন খুবই রিলেটেড, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে প্রথম বর্ষে বা প্রথম সেমিস্টারে যখন আমরা আমাদের রেজাল্টটা একটু খারাপ করি তখন আমরা খুব বেশি হতাশ হয়ে যাই। তো এই জায়গায় আসলে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে ক্যারিয়ারে ভালো করা পসিবল না, এ ধরনের একটা বয়ান প্রচলিত আছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা থেকে তো বের হয়ে আসা দরকার, বা আমরা ঠিক কোন জায়গায় কাজ করলে কনফিডেন্সটা আবার ব্যাক পাবো, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তুমি বলবে। থ্যাংক ইউ। আসলে এটা জেনারেল পারসেপশন, ইট ইজ নট ট্রু অল দ্য কেসেস। আমরা আমাদের জীবনে দেখেছি বহু ছাত্র যারা রেজাল্ট খুব ভালো করেনি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে অনেক ভালো করেছে। অত এই রেজাল্ট খুব ভালো হলেই তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে খুব উৎকর্ষ সাধন করবে এবং খুবই উপরে উঠতে পারবে, ইট নট নেসেসারি ট্রু। রেজাল্ট, রিসার্চ, গবেষণা এগুলো মূলত যারা টিচিং এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজ করে তাদের জন্য। যারা অন্যান্য ফিল্ডে কাজ করে, যেমন ফার্মাসিউটিক্যাল ফিল্ড, আমি যেহেতু ফার্মেসি, বাংলাদেশের ফার্মেসি ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে কম্পারিজন টু এনি আদার গিয়ে তুলনামূলক বাংলাদেশে আমাদের 97% ওষুধ বাংলাদেশে তৈরি করা হয়। ফার্মাসিস্টদের অনেক বড় অবদান। আমি সেখানে কাজ করছি, অনেক হাইলি পেইড, কিন্তু স্টুডেন্ট তার অ্যাভারেজ, এক একজনের বেতন 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ, 12 লক্ষ টাকা বেতন আছে আমাদের ছাত্র। তারা ছাত্র অবস্থায় খুবই টপ স্টুডেন্ট ছিল না। অতএব চাকরির ক্ষেত্রে ইজ এ কোয়েশ্চনস অফ মোটিভেশন, ড্রাইভ, ডিটারমিনেশন, তুমি কিভাবে তুমি ম্যানেজ করতে পারো ইন্ডাস্ট্রি চলার ক্ষেত্রে, অফিস চালানোর ক্ষেত্রে, এগুলি লট অফ কোয়ালিটিস আর দেয়ার, যেগুলো মানুষের অনেক ইনবিল্ড থাকে, সবসময় মানুষ শিখে আসে না, ফ্যামিলি থেকে পায়, শিক্ষকদের শিখে। অতএব তোমাদের এই কনফিডেন্স থাকতে হবে রেজাল্ট খারাপ হইলেই আমার ফিউচার খারাপ হবে, নট নেসেসারিলি। অনলি আমি আগারও বলছি রিসার্চ করার জন্য যারা পিএইচডি করতে চায় সেক্ষেত্রে, এবং যারা টিচার হতে চায়, টিচার এখন তো অবশ্য অনেক ডিগ্রেড করেছে বিগত বছরগুলিতে। আমাদের সময় বোর্ডেতে স্ট্রিক্টলি মেনটেন করে, ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া একজনও টিচার হতে পারে না। আমার সময় ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া টিচার হতে পারতো না, এখন অনেক নিচের থেকে টিচার নিয়েছে আনফর্চুনেটলি। অতএব শিক্ষক হতে গেলে, অত বিদেশে গিয়ে পিএইচডি করতে গেলে সেক্ষেত্রে রেজাল্টটা ইম্পর্ট্যান্ট, এবং রেজাল্টের সঙ্গে অনেকের রেজাল্ট এবং খুব ভালো না হতো কিন্তু রিসার্চ অনেক ভালো, এরকম আছে অনেক ছাত্ররা। অত আমার 20 জন ছাত্র আমার এমএসসিতে কাজ করতেছে, দেখা গেলো 20 জনের মধ্যে রেজাল্ট কম কিন্তু তার পাবলিকেশন, তার কোয়ালিটি অনেক ভালো, অর্থাৎ তারা ভালো কথা। কিন্তু চাকরির ক্ষেত্রে এটা কোনো পয়েন্ট নাই। এটা তোমার যদি অধ্যাবসায় থাকে, ইফ ইউ সিরিয়াস, সিনসিয়ার, ম্যানেজারিয়াল কোয়ালিটিস, ইউল শাইন। রেজাল্ট ইজ নো প্রবলেম, রেজাল্ট ক্যান বি ব্যারিয়ার, ভেরি ফ্রিলি স্পিক। একটু অ্যাড করতে চাই স্যারের সাথে পূর্ণ ঐক্যমত পোষণ করে, সেটা হলো বাইরে শিক্ষকতা একটু ডিফারেন্ট, ওখানে হেড হান্টিং হয়। হেড হান্টিং মানে যখন টিচাররা অথবা ছাত্ররা কোনো ইন্ডাস্ট্রি ভিজিট করতে যায়, সেখানে কোনো ইন্ডাস্ট্রির একজন লোক খুবই ভালো এক্সপ্লেইন করলো, তাকে হ্যান্ড করে ওখান থেকে, অথবা ভালো কাজ করলো ওখান থেকে শিক্ষককে নিয়ে আসা হয়। তো এই জিনিস আমাদের দেশে না হওয়া পর্যন্ত একটু ডিফিকাল্ট হবে। তবে আমি মনে করি যে রেজাল্ট শুড নট বি দি অনলি ক্রাইটেরিয়া। আমি রিকমেন্ডেশনে লিখি হলো হিজ রেজাল্ট ডাজ নট শো হিজ পারফরমেন্স, রিয়েল পারফরমেন্স, এটা রিকমেন্ড করি। এবং বাইরে আমি এইভাবে দেখি, বাইরে লোকজন দেখে হলো সবার আক্কেল দাঁত কিন্তু 18 বছরে 20 বছরে হয় না। আমার আক্কেল দাঁত তো মনে হয় 50 হয়েছে কিনা আমি ডাউট করছি। তো সেই জন্যে একজন লোককে দেখছি যে তিনি পিএইচডি করছেন 58 বছর বয়সে। তো এগুলো রিফ্লেক্ট করে না রেজাল্ট, এবং সেজন্য রেজাল্ট মানে কারো ঘাটতি হয়ে গেল অথবা সিজিপিএ কমে গেল, সেই জন্য মন খারাপ করার কোনো কারণ নাই। আমি তো যখন সেকেন্ড হয়েছিলাম তখন চিন্তা করছি যে সামনে ফার্স্ট হবো কীভাবে, তারপরে ফার্স্ট হলাম, পরের বার আবার সেকেন্ড হয়ে গেলাম, কিন্তু ফাইনালি গিয়ে 4th ইয়ারে সব মিলিয়ে ফার্স্ট হয়ে গেলাম। তো এখন উদ্যোগ থাকা উচিত যে আমি মানে এইবারে হতে পারলাম না, পরের বার দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং এইবারে আমার অ্যাচিভ করতে পারলাম না, পরে আমার ছাত্র জীবনে পারলাম না, আমি কর্মজীবনে গিয়ে অ্যাচিভ করে দেখায় দেবো। সেই জন্য কোনো সময় হতাশ হওয়া উচিত না।
আর আমার মনে হয় যে ইসলাম আমাদেরকে হতাশ না হওয়ার জন্যই শেখায়। তো ইসলামের ছায়া চলে আসলে হতাশ হওয়ার কোনো সুযোগ থাকবে না বলে আশা করছি। থ্যাংক ইউ। এখানে আরেকটা পয়েন্ট একটু যোগ করি তোমাদের, আমাদের অনেক দীর্ঘ এক্সপেরিয়েন্স, তো অনেক ইন্টারভিউ নিয়েছি, অনেক ইন্টারভিউ দেখেছি, যে আসলে দেখা গেছে অনেক সময় খুব ভালো রেজাল্ট হলে বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশন চাকরি দিতে চায় না, তারা একটু ইন ওয়ান সেন্স মনে করে যে থাকবে না, এটা একটা সমস্যা। খুব ভালো রেজাল্ট 4 খুব ভালো, তুমি তো টিচার হবা, তুমি থাকবে না। মেয়েদের ক্ষেত্রে বলে যে আপনারা তো টিচিং করতে পারবেন, আপনারা এখানে আসতেছেন কেন? মানে আই টকিং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, কারণ প্রচুর আমাদের এমপ্লয়মেন্ট হয়তো এখানে, অত খুব ভালো রেজাল্টও আবার অনেক সময় খুব ভালো, ব্লেসিং ইন ডিসগাইজ। এই জন্য হয়তো ঘাবড়ানোর কারণ নাই, এভারেজ ভালো রেজাল্ট। ধরো আমি মনে করি যারা 4-এর মধ্যে 3.5-এর উপরে থাকবে মোরলেস বেসিক লাইন, দে ক্যান ডু ওয়েল, নো প্রবলেম। থ্যাংক ইউ। জি স্যারদের ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে স্যার এখানে উপস্থিত অনেকেই একদম গ্রাম থেকে উঠে আসা, আমরাও যেমন ঠিক একদম গ্রাম থেকে উঠে আসা। প্রথম বর্ষে এসেই সবচেয়ে বড় যে বিষয়টা ফেস করি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, সেই সিলেবাসের চাইতে ডিফারেন্ট একটা সিলেবাসে আমাদেরকে চলে যেতে হয়। পাশাপাশি এখানকার যেই মিডিয়াম অর্থাৎ ইংলিশ মিডিয়ামে বইগুলো পড়তে হয়, তো এটার সাথে অ্যাডজাস্ট করতে যে অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন শুরুতেই, এবং দেখা যায় যে প্রথম দিকেই রেজাল্ট খারাপ হচ্ছে। তো এই বিষয়ে তারা জানতে চেয়েছেন যে আত্মবিশ্বাসটা গেইন করার প্রসেসটা কি, তারা ঠিক কীভাবে কনফিডেন্ট হতে পারেন। স্যার একটু বলবো স্যার? খুবই সুন্দর প্রশ্ন। আমি নিজেও একেবারে অজপাড়াগাঁয়ে থেকে আসছি, মানে যদিও বা শহরের কাছে ছিল, স্কুল ছিল হাবিলাসদ্বীপ হাই স্কুল, কেউ নাম শুনেছি বলে মনে হয় না, যদিও বা আমাদের স্কুল থেকে মানে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাও ছিলেন, অন্য ইস্যু সেটা। তো আমি মনে করি যে যারা গ্রাম থেকে আসছে, এখন দেখি বুয়েটে মানে অনেক ভালো ছেলে। কালকে একজন টিচারের সাথে দেখা হলো ইলেকট্রিক্যালের, একেবারে অজপাড়াগাঁয়ে থেকে আসছেন, মানে ও এত ভালো করেছে। তো সেই জন্যে ভালো করা ইট ডিপেন্ডস, এটা উইলের উপরে বিশেষ করে। মানে আমি অসম্ভব আত্মবিশ্বাসী, সেলফ কনফিডেন্স ইজ দি বেস্ট, যে আমার পারতেই হবে। আর এই পারতেই হবে, তার সাথে যদি আল্লাহর সহযোগিতা থাকে তাহলে তো আর কথাই নেই। তো যেটা এইবারে এই পারতেই হবে, এই কথা মনে হয় আমাদের এখন আর বলার সময় নেই। আমরা যারা বুড়ো, পারতেই হবে এটা বলার সময় আসছে হলো মানে জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তারা জানে কিভাবে পারতেই হবে। তো যারা এত বড় আন্দোলন করেছে, জুলাই আন্দোলন করেছে, তাদের জন্যে আর কোনো টুল থাকা উচিত। তাদের হলো মনোবাঞ্ছনা, সাহস, হিম্মত আর আল্লাহর উপর ভরসা। এত চেষ্টা করেও সম্ভব হইতো না। কেউ জানতাম না আমরা যে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, জানতাম নাকি? আমরা জানি না, আল্লাহ ঘটিয়ে দিয়েছেন এটা। সেই জন্যে ওইটার উপর যেমন বিশ্বাস করতে হবে, তেমনি বিশ্বাস করতে হবে আমার চেষ্টা আর আল্লাহর সহযোগিতা। আল্লাহ সাহায্য করলে হবে। এখন সেই জন্যে আল্লাহর সাথে একটু সম্পর্ক করা। একটা বই পড়ছি আমি, চরিত্র গঠনের মৌলিক উপাদান, অসাধারণ বই। আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্ক, এই আল্লাহর সাথে সম্পর্ক এটা যদি না করা হয় তাহলে এটা কঠিন হয়ে যায় আল্লাহর কাছ থেকে পাওয়া। তো আমি মনে করি যে শিবির এটা শিখাবে, এবং অল্টারনেটিভ এডুকেশন ইনস্টিটিউশন সেই জন্যে বলছি যে আমরা সবাই শিখি কীভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। আল্লাহ সাহায্য করবেন অবশ্যই। থ্যাংক ইউ। ঠিক এরই সাথে একটা সম্পূরক প্রশ্ন স্যার, যে এখানে একটা যে কথা বলেছে, কনফিডেন্স ইজ ইম্পর্টেন্ট। ইট ডাজ নট ম্যাটার ফ্রম হুইচ ফ্যামিলি or which place you have come to it. যখনই তুমি এখানে চান্স পেয়েছো ঢাকা বিশ্ব পরীক্ষা দিয়ে, ইউ মাস্ট বি কনফিডেন্ট দ্যাট ইউ হ্যাভ রিয়েলি আন্ডারস্টুড। এই কনফিডেন্স তোমার পর থাকতো। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া, আমি বলেছি যদি এটা অন্যভাবে অনেকে নিতে পারে, আমি বলছি প্রাইভেট ইউনিভার্সিটি অনেকে বলছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একেবারে যারা 4 পেয়েছে, আমার এখানে 3 তার থেকে অনেক ভালো ছাত্র, কারণ হাইলি কম্পিটিটিভ। এখানে যে কোনো সাবজেক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্টে চান্স পাওয়া বাংলাদেশের একটা টপ স্টুডেন্ট। এই কনফিডেন্স থাকলে তার কোনো সময় ফ্রাস্ট্রেট হওয়ার সুযোগ নয়। ইউ মাস্ট বি কনফিডেন্ট, ইউ মে কাম ফ্রম এনি লেভেল, এনি ফ্যামিলি। আমাদের অনেক ছাত্র দেখেছি, এখন আমি জানি না, অনেক ছাত্র দেখেছি যারা টিউশন করে তার পয়সা দিয়ে বাপ মাকে ফিট করে, প্যারেন্টস দেখাশোনা করে, তারপর ভালো ছাত্র, ভালো রেজাল্ট করছে এবং ভালো চাকরি করছে। মানে এখানে এসে টিউশন করে, তার বাপ মা থেকে কোনো পয়সা নিতে হয়নি, কারণ পয়সা নেই, সাধারণ লোক ঘরের ছেলে মেয়ে, কিন্তু
টিচিং করেছে, পয়সা কামিয়েছে, ভালো ছাত্র হয়েছে, ভালো চাকরি করছে। এটা পসিবল। বড় কথা হচ্ছে কনফিডেন্স এবং আল্লাহর সাহায্য থাকতে হবে। আল্লাহর সাহায্য থাকলে আল্লাহ তোমাকে বরকত দিবে। ইফ ইউ আর অনেস্ট, যে ধর্মের হোক, ইফ ইউ আর অনেস্ট, সিনসিয়ার, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে এবং তোমার অল্প পরিশ্রমে তুমি অনেক বেশি অর্জন করতে পারবে। এই কনফিডেন্সটা তুমি থাকতে হবে। থ্যাংক ইউ। জি স্যার, আরেকটা বিষয় যে এখানে অনেকে উপস্থিত আছেন যারা শিক্ষক হতে চান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চান। এটার জন্য সবচেয়ে যেটা জরুরি সিজিপিএ, সেটা বা রেজাল্ট, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এর বাইরে আর কোন স্কিলগুলো দরকার একজন ভালো শিক্ষক হতে, একজন আদর্শ শিক্ষক হতে, এবং পরবর্তীতে তাদেরকে এই জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে? আচ্ছা, এভাবে বলি, আমাদের শিক্ষক হওয়ার জন্য অবশ্যই সিজিপিএ লাগবে। আমি যদিও বা এটাকে একটু ডিফার করি, শুধু সিজিপিএ হওয়া উচিত না। তবে অন্য স্কিলগুলো, যেমন একটা জিনিসকে, আমি সেজন্য সায়েন্সের ডেফিনেশনের একটা সহজ কথা বলছিলাম, একটা জিনিসকে সুন্দর করে বলা অথবা একটা জিনিসকে সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করা, তো এই স্কিলগুলো দরকার শিক্ষকদের। যদিও বা আমাদের এখানে শুধু সিজিপিএ দেখে এটা হওয়া উচিত না, শুধু সিজিপিএর উপর শিক্ষক হওয়া উচিত না। সিজিপিএ কম পেয়েছে অথচ ভালো করে বলতে পারে, সুন্দর করে বলতে পারে, তাকেও শিক্ষক হওয়ার সুযোগ দেওয়া উচিত। যদিও বা আমাদের এই সুযোগটা এখন নাই। যদি কোনো দিন সুযোগ পাই, দেশের নীতি নির্ধারকের সুযোগ পাই, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করব। আমি মনে করি যে শিক্ষক হওয়ার জন্য ভালো করে বলা এবং মানে উপস্থাপন করা, এটাও কিন্তু অনেক বড় জিনিস বলে মনে করি। এটা একটা আরও কিছু জিনিস আছে শিক্ষকদের কিন্তু অসম্ভব ধৈর্য থাকা উচিত। আমি একটা ঘটনা না বলেই পারছি না। আমার একজন টিচার ছিলেন, তিনি ক্লাসে বলে যে দেখো, আমি যদি না বোঝাতে পারি তুমি কিন্তু প্রশ্ন করবা। তো কয়বার উনি বললেন যে মোর দেন 100 টাইমস। আমি একবার বলছেন উনি, আমি বলছি সরি আই কুডন্ট ফলো ইউ। তো উনি দ্বিতীয়বার এক্সপ্লেন করেছেন। এক্সপ্লেন করার পরে আমি আবারও বলছি সরি স্যার আই কুডন্ট ফলো ইউ। তিনি তৃতীয়বার এক্সপ্লেন করেছেন। আবারও যখন বলছি আই কুডন্ট ফলো ইউ, এমনি তো সাদা চামড়ার লোক, রক্ত সব মনে হয় মুখের কাছে চলে আসছে, এত ফিউরিয়াস হয়ে গেছে। তো যেহেতু ব্রিটিশরা কিন্তু ফিউরিয়াস হলেও তারা এটা শো করে না, বললো যে লেটস গো ফর টি, সবাই মিলে চা খেতে গেল। তো আমি তো মনে করেছিলাম তিনি চা খাইতে ডাকলেন, কিন্তু পরে দেখা গেল যে হিজ হুজ সবাই যার চা তিনি খেয়েছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শিক্ষকদের ধৈর্য থাকা উচিত, শিক্ষকদের এই নীতিগুলো এবং সবার সাথে সম্পর্ক করা এবং আনভায়াস থাকা এবং একটা জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, হ্যাকমতের অবলম্বন করা, এগুলো কিন্তু শিক্ষকদের থাকা উচিত, যদিও বা আমরা একটু দেখি না। থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করছি কিছু ভিন্ন মত। লেট আস এগ্রি টু ডিসএগ্রি। গণতন্ত্রের ফখরুল তো খুবই ভালো, ব্রিলিয়েন্ট ছাত্র। আমি মনে করি শিক্ষক হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে তার the student, they must have some knack or their desire to be teacher and affection for the subject also, love for the subject. That I want to be teacher. Kind of questions of profession, আমি কি টিচার হব না আমি সরকারি চাকরি করব নাকি প্রাইভেট চাকরি, দ্যাট ইজ তার একটা নেক থাকতে হয়, তার একটা আমরা বলি অ্যাপটিটিউড, নেক হোয়াটএভার অর ডিজায়ার হোয়াটএভার থাকতে হবে যে আমি শিক্ষক হব। এটা এক নম্বর। রেজাল্ট অবশ্যই ভালো করতে হবে। আমি এটা স্ট্রং ওপিনিয়ন যে শিক্ষক হতে গেলে অবশ্যই টপ গ্রেড ছাত্রকে সুযোগ দেওয়া উচিত। কথা বলার, আর্টিকুলেট হওয়া, কথা আই এগ্রি, এটা ইম্পর্টেন্ট। কিন্তু ইউনিভার্সিটি সবসময় আমরা জানি ইউনিভার্সিটি ইজ নট এ প্লেস অফ টিচিং অ্যালোন। ইউনিভার্সিটিতে আমরা বলি 40% টাইম শুড বি স্পেন্ড ফর রিসার্চ। University is not college, university not schools. University is a place of creating knowledge. তোমার জানো নিশ্চয় জানো যে man cannot create anything, we can made it, but man can do one thing, creation of knowledge. এই জন্য কথা আসছে intellectual property rights. Man has given the ability by Allah subhanahu wa ta'ala, they can create knowledge. জল পরে পাতা নড়ে, সৃষ্টি। আমি রং দিয়ে তৈরি করছি, কবিতা তৈরি করছি, লেখা, ইট মাই ক্রিয়েশন। এই ক্রিয়েশনটা কিন্তু আসে বিশ্ববিদ্যালয় থেকে। পৃথিবীর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্রিয়েটিভ ওয়ার্ক করছে। যত রিসার্চ ডেভেলপমেন্ট মূল কাজ, যতগুলো নোবেল পুরস্কার পাচ্ছে, মোস্ট অফ নোবেল প্রাইজ আর কামিং ফ্রম দ্য ইউনিভার্সিটিস। দ্যার সাম কোলাবোরেশনস উইথ দ্য হাই লেভেল ফাইল ইন্ডাস্ট্রিয়াল লিঙ্ক থাকে, কিন্তু মোস্ট অফ দ্য প্রফেসার্স
তার মানে হচ্ছে জ্ঞান তার সৃষ্টি করে, তারা নলেজ ক্রিয়েট করে। সেই জন্যই ভালো ছাত্র শুধু জিপিএ ভালো পাইলে হবে এটা নট নেসেসারিলি, বাট কিন্তু ভালো বলতে পারলেই সে ভালো গবেষক হবে, নট নেসেসারিলি। এটা একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন উনি দেখেছে, ফখরুল দেখেছে, আমাদের অনেক টিচার আছে খুব হাই ক্লাস সায়েন্টিস্ট, ঢাকার নাম করা সায়েন্টিস্ট, টপ লেভেল, পড়াতে পারতো না, কী পড়াইছে ছাত্র কিছু বুঝে না, বাট ভেরি গুড রিসার্চার। অর্থাৎ গবেষক হলে সে ভালো শিক্ষক নাও হতে পারে। বাট এই জন্যই রেজাল্টটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে খুব ভালো বলতে পারলে তাকে রেজাল্ট কমে টিচার নিতে হবে বিশ্ববিদ্যালয়ে, আমি এই সাথে একমত নই, অন্য জায়গায় নেওয়া যেতে পারে। এইটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে ইউ মাস্ট বি গুড স্টুডেন্ট এবং ভালো বলতে পারলে এডিশনাল কোয়ালিটিস। এই জন্য শিক্ষকদের যখন আমরা রিক্রুটমেন্ট করি ইউনিভার্সিটিগুলিতে অনেক পরীক্ষা নেয়, আমি পরীক্ষার খুব স্ট্রং বিরোধী। আমি কোনো পরীক্ষা নিয়ে কোনো রিটেন ভাইবা নিয়ে কোনো শিক্ষক কোথাও নেওয়া উচিত না। কারণ একটা ছাত্র ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারের রেজাল্ট, মাস্টার ডিগ্রির রেজাল্ট, তার এত বছর এসএসসি রেজাল্টের পরে একটা পরীক্ষা দিয়ে কোনো সময় অ্যাসেসমেন্ট করা যাবে না। একটা পরীক্ষা দিলাম খুব ভালো, ফার্স্ট স্টুডেন্টও খারাপ করলো, যে প্রশ্ন করছে সে প্রশ্নটা এমন তার হয়তো নলেজ নাই। অতএব এইটা দিয়ে হবে না, শুধুমাত্র ভাইবা দিয়ে নেওয়া হবে এবং রেজাল্ট শুড বি দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া টু বি কনসিডার্ড টু বি টিচার। অতএব ভালো পড়াইতে বলে আই এগ্রি, ইফ ইউ আর গুড ইউ ক্যান প্রেজেন্ট নাইসলি, বাট ইউ আর নট এ গুড রিসার্চার, দেন আমরা এই ভালো খুব অনেক টিচার আছে খুব ভালো বলতে পারে, চমৎকার বলতে পারে, খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি, খুবই ভালো, বাট গুড রিসার্চার। ইফ ইউ ডোন্ট রিসার্চ ইউনিভার্সিটি, ইট ইজ ইউল কলেজ। ইউনিভার্সিটিতে নলেজ ক্রিয়েট করতে হবে, ইউনিভার্সিটি শেখাবে যে রিসার্চের দিকপাল সবগুলো বেরোবে বিশ্ববিদ্যালয় থেকে। সেই জন্য অবশ্যই রেজাল্টটাকে শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন সিলেক্টিং টিচার। থ্যাংক ইউ। জি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার এখানে যারা উপস্থিত আছেন তাদের একটা বড় অংশ সিভিল সার্ভিসে ক্যারিয়ার করতে চান। তো সিভিল সার্ভিস অবশ্যই এখন একটা লুক্রেটিভ সেক্টর যেটাতে ক্যারিয়ার করা যায়, বিশেষ করে বেশ কিছু ক্যাডার রয়েছে যে ক্যাডারগুলোতে তারা যেতে চান। তো তারা জানতে চেয়েছেন ঠিক কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং কখন প্রস্তুতি নেওয়া উচিত ছাত্র জীবনের। জি, আমি মনে করি যে হ্যাঁ, যার যেটা চয়েস তার সেখানে যাওয়া উচিত। যদি সিভিল সার্ভিসে কেউ যেতে চায় তাহলে অবশ্যই যাওয়া উচিত, কিন্তু সবাই দল বেঁধে সিভিল সার্ভিসে যাবে সেটাও ঠিক না। যে কথাটা আমি শুরুর দিকে বলেছি যে আমাদের উচিত হলো যে ক্রিয়েট জব ফর আদার্স, উই ক্যান অ্যান্ড অনলি উই ক্যান ক্রিয়েট জব ফর আদার্স। এবং এইটার জন্যে আর যারা সিভিল সার্ভিসে যেতে চায়, সিভিল সার্ভিসের অনেক বই পুস্তক আছে, সেগুলো পড়াশোনা করা উচিত। এবং আমি দেখি যে আমি অবশ্য বিসিএস দেখছি, যে ইন্টারভিউতে দেখছি যে ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির অথবা অন্যান্য জায়গার সবাই বিসিএসে যেতে চায়। তবে সেখানেও দেখছি যে সিভিল সার্ভিসে যে ওরা যখন কমন জিনিস জিজ্ঞেস করেন, কমন সেন্স জিজ্ঞেস করেন, কমন আইডিয়া জিজ্ঞেস করেন, তখন ঠিকমতো বলতে পারেন না। সিভিল সার্ভিসে মনে হয় এটা দরকার, যে খুব সিরিয়াসলি দরকার যে সাধারণ জ্ঞানের নলেজ থাকা। এবং এমনি এই সাধারণ জ্ঞান এটা সবার থাকা উচিত বলে আমি মনে করি, যদি বা আই এম ভেরি পুয়ার ইন দিস ফিল্ড। তো কিন্তু আমি পুয়ার হলেও অ্যাডভাইস করব যে যারা বিসিএসে যেতে চায় তাদেরকে জেনারেল নলেজে অনেক ভালো হওয়া দরকার, এবং কথাটাও সুন্দর করে উপস্থাপন করতে পারা এবং নিউ আইডিয়া। ওখানেও কিন্তু অনেক চিন্তা করার, এবং বারবার জিজ্ঞেস করে সিভিল সার্ভিসে যারা যেতে চায়, ভাইভাতে বিশেষ করে, যে তোমার রোল কি হবে, তুমি কি করতে পারো। তো এই যে রোল কী হবে, কী করতে পারো, সেখানে ঠিকমতো উপস্থাপন করতে পারে না, যেহেতু জানা নেই। সেজন্য আর এইসব ক্ষেত্রে আমি বলবো যে গ্রুপে ডিসকাশন করা এটা কিন্তু খুবই উপকারী, যে আরেকজনের সাথে শেয়ার করা যে তার কি চিন্তা, তার কি আইডিয়া। এবং কেউ কারো আইডিয়া শেয়ার করলে নিজের জ্ঞান কমবে না, কিন্তু নিজের জ্ঞান বরং বাড়বে। এবং আমরা অনেক সময় মনে করি যে আমি আইডিয়াটা শেয়ার করলাম, আমারটা চুরি হয়ে গেল। মানে জ্ঞান কখনো চুরি হতে পারে না, আইডিয়া কখনো চুরি হতে পারে না। আইডিয়া বলা উচিত, আরেকজনকে বলে, এবং তার আইডিয়াও নেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন এসেছে, এইখানে উপস্থিত যারা আছেন তাদের ভেতর বড় একটা অংশ ফিমেল অডিয়েন্স। তো তাদের স্পেসিফিক কোশ্চেন হচ্ছে যে স্যার স্টেম যে সেক্টর, এই সেক্টরটা তো হাইলি কম্পিটিটিভ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে সেক্টরটা, এর পাশাপাশি এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই এই কনসার্নটা জানিয়েছেন যে তাদের যে ব্যক্তিগত জীবন সেটাকে সংরক্ষিত রেখে, তাদের পর্দা সেটাকে সংরক্ষিত রেখে ঠিক কীভাবে তারা ক্যারিয়ারের দিকে অগ্রসর হবেন। কথাটা বুঝতে পারিনি, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে সেক্টরটা, স্যার এই সেক্টরটা তো হাইলি কম্পিটিটিভ।
আচ্ছা, মানে ছাত্রীরা কি করবে এই তো? তারা জানতে চাচ্ছেন যে তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন। আচ্ছা, আমার মনে হয় এখন পড়াশোনায় আমি যদ্দূর দেখি যে সায়েন্সে বিশেষ করে মেয়েরা খুবই ভালো করছে। ভালো করার কারণ আছে যে মেয়েরা ফোকাসড, তো ভালো করার একটাই সুযোগ পথ, সেটা হলো একটু ফোকাসড হওয়া। আমি অনেক কাজ করব কিন্তু সব কাজেই আমি ফোকাসড হব এটা সম্ভব না। আমি একটা কাজে আমার ফোকাসড হইতে হবে, অন্যগুলো করতে পারি কিন্তু সেটাতে আমার ফোকাল পয়েন্ট ডিস্টর্টেড হওয়ার কোনো সুযোগ থাকা উচিত না। তো ফোকাল পয়েন্ট যদি ফিক্স থাকে, আমরা তো পথে, আমি এখান থেকে কার্জন হলে যাচ্ছি, তো আমার তো উদ্দেশ্য হলো কার্জন হলে যাওয়া। এখন পথে কারোর সাথে দেখা হলো, আমি কি কথা বলবো না? পথে একজন অসুস্থ ব্যক্তির সাথে দেখা হলো, আমি কি তাকে সাহায্য করব না? তো কিন্তু আমার যাওয়া তো এক জায়গায় হওয়া উচিত। তো ফোকাল পয়েন্ট যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো, মেয়েরা এটা ভালো পারবে। আর তবে সব কিছু করে মেয়েদের তো অনেক মানে কাজ আছে, সেই কাজগুলো করাটা আসলে অনেক সময় কঠিন বলে মনে করি, কিন্তু এইবারে কি তাই হয়েছে? এবারে তো আমি তো মনে করি অগাস্ট বিপ্লবে, মানে জুলাই বিপ্লবে মেয়েদের ভূমিকা অনেক বেশি ছিল। অনেক কাজ করার পরেও তারা অনেক ভালো কাজ করেছে। সেই জন্যে সবচেয়ে বেশি দরকার হলো টাইম ম্যানেজমেন্ট, টাইমকে ম্যানেজ করা। এবং এই টাইমকে কীভাবে ম্যানেজ করব আমরা, সেটা তো অনেক আলোচনা। তো এই টাইম ম্যানেজমেন্ট যদি হয়, কনফিডেন্স যদি থাকে, মেয়েরার অন্য কাজে যদি ইনভলভ না হয়, বেশি বেশি ইনভলভ না হয়, মানে ফোকাস থাকলে ইনশাআল্লাহ হবে। থ্যাংক ইউ স্যার। একটা প্রশ্ন এসেছে যে বিশ্ববিদ্যালয় জীবনে একটু বলুনি মেয়েদের ব্যাপারটা, তো আমাদের মেয়েরা তো সব খুবই ভালো ছাত্রী, মেয়েরা তো ছাত্রী ভালো সংখ্যায় বেশি, আলহামদুলিল্লাহ ডুইং ভেরি ওয়েল। আমরা সবসময় দেখতে পাচ্ছি মেয়েদের জন্য চাকরি যদি খুব প্রফেশনাল হলে ফ্যামিলি মেনটেন করার সমস্যা। এখন ফ্যামিলিটা তো ইম্পর্ট্যান্ট, ভালো মা না হলে তো ভালো জাতি, আমার মা ভালো না হলে আমি ভালো, তো গুড মা, উই নিড গুড মাদার্স ফর গুড নেশন। এটাকেও সামনে রাখতে যে মেয়েদেরকে অনেক বেশি সুযোগ দেওয়া উচিত আমি রাষ্ট্রীয়ভাবে, যাতে করে তারা এমনভাবে জব করে যে জবের মধ্যে দে ক্যান লুক আফটার দেয়ার ফ্যামিলিজ, ভেরি ইম্পর্ট্যান্ট। একটা মা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে পারে। অনেকে মনে করে যে এখন কিছুই না, এখন এই বয়সে না, একসময় তারা মা হবে, বাচ্চা কাচ্চা হবে, একটা বয়সে গিয়ে তারা ফিল করবে যে বাচ্চা টাচ্চা অনেক বড় সম্পদ। আমরা অনেক দেখেছি সিনিয়র আমাকে অনেক খুব হাই লেভেল বলেছে, বলে ভাই তুমি বুঝি নাই, বাচ্চা কাচ্চা কম নিয়েছে, একটা দুইটা, এখন দেখতে বয়সে এসে কেউ সঙ্গে নাই। একটা বাচ্চা নিয়ে খুব ভালো, খুব এনজয় করতেছি, লাইফ ভেরি গুড। একটা খুব ঝামেলা, আমার ছাত্রী বলে স্যার এত আমি তোমার আম্মা কষ্ট করছে এটা মনে করো, বাচ্চা কাছে নিচ্ছে না, কষ্ট হয়, কিন্তু যখন বয়স হয়ে যাবে মানে মানুষ লাইফটা দেখতে হবে হোলিস্টিক অ্যাপ্রোচ। তুমি এই বয়সে থাকবে না, তুমি এক বছর 60-70 হবো বয়স, তখন কিন্তু ভিন্নভাবে চিন্তা করে। তখন থেকে আমার ছেলে মেয়ে নাই, একটা মাত্র বাচ্চা বিদেশে চলে গেছে, কেউ সঙ্গে নাই, লোনলিনেস বিগ প্রবলেম। যত তুমি হাইলি কোয়ালিফাইড, হাইলি এডুকেটেড, অনেক হাই প্রফেশনাল, অনেক বড় কিছু হলা, টাইম উইল কাম ইউল ফিল ইউ আর অ্যালোন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আল্লাহর সঙ্গে সম্পর্ক বলছে এটা একটা উপায় লোনলিনেস নেওয়ার জন্য। আর চিলড্রেন অ্যারাউন্ড, গ্র্যান্ড চিলড্রেন ইজ ইম্পর্টেন্ট। এখন শুনে যখন বলি ছাত্ররা হাসে, স্যার এখন তো কিছুই করে বিয়ে করে না, কোন চিন্তা, আমি তো একসময় বিয়ে করবা, একসময় বাচ্চা হবে, একসময় এটা দেখতে হবে, আগেরটা আগে বলে দিলাম। অতএব প্যারেন্টসহুড ইম্পর্টেন্ট, ফ্যামিলি ইম্পর্টেন্ট। ফ্যামিলি রেখে তোমাদের চাকরি করার জন্য মাথায় চিন্তা করতে হবে। আমি অনুরোধ করব, বেস্ট জব মেয়েদের জন্য টিচিং। টিচিং ইজ এ বেস্ট জব, যেখানে অনেক বেশি সময় তো পারে চিলড্রেন। রিসার্চ তো করতে পারে, রিসার্চ আমি দেখছি অনেক, আমার দেখা অনেক ছাত্রছাত্রী দুজনেই, আমার যদি নিজের বলি, ওর ছাত্র আমার ছেলে যে এমআইটিতে পিএইচডি, তার ওয়াইফ বেসমেন্ট বিয়ে করেছে, সে বস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। বস্টন এবং তোমার এমআইটি হচ্ছে কাছাকাছি, দুইটাই বস্টন ইউনিভার্সিটি, এমআইটি, হার্ভার্ড, এগুলো লাগালাগি। দুজনেই পিএইচডি করেছে, একটা বাচ্চা নিয়ে গেছে, আরেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ কেন হয়েছে। দুজনে পিএইচডি করেছে, আমার বৌমা একটু আগে করেছে, ও এমআইটিতে অনেক সময় বেশি লাগছে, আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ছিল, সেকেন্ড বাচ্চা নিয়েছে, দুজনে পিএইচডি সাকসেসফুল হচ্ছে, কোনো সমস্যা হয়নি। রিসার্চে কোনো সমস্যা নেই। এটার জন্য তোমাকে একটা আগ্রহ থাকতে হবে, ভালো প্যারেন্টস হওয়া দরকার, ভালো মা হওয়া দরকার, এবং ভালো জব করা দরকার। জবও সিনসিয়ার থাকতে হবে, বাচ্চাদের প্রতিও সিনসিয়ার হতে হবে। বাচ্চা বাদ দিয়ে শুধু প্রফেশনাল, সারাদিন বাইরে ঘুরছে, এটা নিয়ে কিন্তু ভালো সমাজ, ভালো মানুষ তৈরি অসম্ভব না। তো বেস্ট জব যে টিচিং, সবসময় টিচিংয়ে সবাইকে দেওয়া যায় না। আমাদের ইউনিভার্সিটি টিচিং অনেক মেয়েরা চান্স পায়, গুড স্টুডেন্ট, দেখেন গুড টাইম। তো আর আপনি চাকরি করতে পারে, চাকরির মধ্যে অনেক সমস্যা, আমাদের ফার্মেসি ইন্ডাস্ট্রিতে খুব সমস্যা,
বিশেষ করে যে ইন্ডাস্ট্রি চাকরি করে, সকালে 6টা বাজে বাসে উঠে, তারপর রাত্রে 9টা বাজে নামে, তাদের লাইফ একটা ভিন্ন। পয়সা অত শুধু মেটেরিয়াল গেইন দেখলে হবে না, অতএব আমরা এমন জব করা দরকার যে জবটা ফ্যামিলিও দেখতে পারবে, তার জবও হবে, তার যে এডুকেশন সেটাকেও আমরা কাজে লাগাতে পারবো, এইভাবে প্ল্যান করা দরকার। থ্যাংক ইউ। জি স্যার, আশা করি আমরা বুঝতে পেরেছি। স্যার, সর্বশেষ যেই প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জীবনে সার্কেল, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোন সার্কেলে বিলং করি সেটা গুরুত্বপূর্ণ। তো এই সার্কেলটা চুজ করার ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা আপনাদের পক্ষ থেকে আছে কিনা? সুন্দর একটা সার্কেল তৈরি করার জন্য বা এটা নিয়ে কাজ করার জন্য আমরা কিভাবে এগোতে পারি? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, এটা তো আমরা সবাই জানি। তবে ছাত্র জীবনে মানে যেটা আমি শুরুতে বলার চেষ্টা করেছিলাম যে ফ্রেন্ড সার্কেল তৈরি করা, এটা সিলেক্টিভ হওয়া উচিত এবং ছাত্র জীবনে ফ্রেন্ড হওয়া উচিত এবং সবার সাথে সম্পর্ক না রাখলে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে যদি গ্রুপ স্টাডি না করা যায় তাহলে পড়াশোনা খুব ভালো হয় বলে মনে করি না। আমি অবশ্য মেডিকেল ছাড়ছি এই গ্রুপ স্টাডির অত্যাচারে, মানে ওখানে খুব বেশি ওপেন, মানে সবাই সবার সাথে সম্পর্ক করতে চায়। তো ইঞ্জিনিয়ারিংয়ে আমি দেখছি যে যখন গ্রুপে পড়াশোনা করা হয় তখন অনেক ভালো পড়াশোনা হয়। সবাই গ্রুপে পড়াশোনা করতে 4-5 জন মিলে একসাথে পড়াশোনা করা উচিত, কোনো একটা টপিক্সকে বোঝার চেষ্টা করা উচিত। গ্রুপ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই গ্রুপ স্টাডি বলে দেয় যে সম্পর্ক করা উচিত কিনা, তো এইটা একটা ইস্যু। আরেকটা ইস্যু আমি এভাবে বলতে চাই যে স্টুডেন্টসরা এমনি একাকী কি পরীক্ষা দিতে পারতো না? একাকী পড়াশোনা করে তা তো হয় না, ঠিকই তাকে ক্লাসরুমে আসতে হয়। সেখান থেকে কি আমরা এটা বুঝতে পারি না যে ক্লাস করার অথবা গ্রুপে থাকার একটা ইম্পর্টেন্স আছে? অনেক ছেলেরা করে কিন্তু ইদানিং যে বাসায় বসে পড়ে পরীক্ষা দিতে চায়, খুব ভালো করে না। যারা ভালো করে তারা ওই ক্লাসেই আসে। স্যার খুব সুন্দর করে বলেছেন যে ক্লাসে আমি এইভাবে দেখছি যে পড়াশোনার জন্য যারা গ্রুপ স্টাডি করে তারা পরবর্তী ক্লাসে যাওয়ার আগেই প্রিপারেশন নিয়ে ফেলে, তখন টিচার যখন বলে তখন অনেক ভালো করতে পারে। তো গ্রুপ স্টাডি হওয়া উচিত, সৎসঙ্গ থাকা উচিত এবং সৎসঙ্গে না আসলে ভালো করা কঠিন হয়ে যায়। থ্যাংক ইউ। এটাই ফাইনাল যেটা বলেছে। আসলে কথা হচ্ছে এনভায়রনমেন্ট। সোশ্যাল সায়েন্টিস্টরা বলেছে মানুষের দুইটা জিনিস চেঞ্জ করতে পারে, একটা হচ্ছে হেরিডিটি, একটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট। ম্যান ক্যান বি চেঞ্জ। একটা হচ্ছে হেরিডিটি ক্যানট বি চেঞ্জড। অথবা আমার চুলের কালার কী হবে, আমার ছেলের চুলের কালার, এগুলো হচ্ছে ইনহেরিট করি আমি। যেটা চেঞ্জ করি সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটা ছেলে একটা মেয়ে ভালো মানুষ হবে, ভালো না ডিপেন্ড করে তার পরিবেশ কী। অত প্রথমে তার প্যারেন্টস থেকে আসে, বাচ্চাদের শিখে মা থেকে, তারপর স্কুল থেকে শিক্ষক, তারপরে এসে বিশ্ববিদ্যালয়ে ঢুকলো। এই জন্য পরিবেশটা ইম্পর্টেন্ট। এই জন্য আমি মনে করি ইসলামী ছাত্র শিবির, আমি নিরপেক্ষভাবে, আমি এটা ছাত্র শিবিরের প্রোগ্রাম বলে বলছি না, আমাকে অনেক, আমি যখন সরকারি ছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি শিবিরের প্রোগ্রামে জানাবেন, সেই কিন্তু আমি ভালো মনে করি। মোরালি ভালো থাকলে তারা অনেক খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে, তাহলে তারা সিরিয়াস হতে পারে। আমি মনে করি এইটা পরিবেশ, সবাই মিলে যদি ভালো পরিবেশ থাকে, বন্ধুবান্ধবরা ভালো হয়, সৎ হয়, নামাজি হয়, রিলিজিয়াস হয় এবং গুড পার্সন হয়, তাহলে কিন্তু সে অনেক ভালো পড়াশোনা ভালো করতে পারে। অনেক সময় ভালো ছাত্রও তার বন্ধুবান্ধবের জন্য অনেক সময় খারাপ রেজাল্ট করে। অনেক ভালো ছাত্র ইউনিভার্সিটি আসার পরে রেজাল্ট খারাপ করে, দেখা গেল তার ফ্রেন্ড সার্কেলটা নট ভেরি গুড। এই জন্য আমরা একটা ভালো পরিবেশ আছে শিবির যদি দিয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখাটা অনেক ভালো। তাছাড়াও যদি তুমি মনে করো যাদের সঙ্গে তার ভালো ছেলে মেয়ে, কথাবার্তা ভালো, তাদের সঙ্গে মেলামেশা করলে তুমি ভালো একটা পরিবেশে মানুষ হতে পারবে। ধন্যবাদ। আরেকটা ছোট্ট কথা, আর কোনো কোশ্চেন আছে? না, তাহলে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হলো যারা ভালো, কাউকে না কাউকে ফলো করার চেষ্টা করা, এটা যদি হয় তাহলে আরও ভালো হয়। এবং যে ভালো তার উচিত হলো যে অন্যদের মাঝে সে কীভাবে ভালো হলো সেটা যাতে সে বলে দেয়। অন্যদেরকে না বললে পর মানে তার ভালো হওয়াটা কমে যাবে না, তার ভালো হওয়াটা বেড়ে যাবে। সেজন্যে যিনি ভালো, কেন ভালো তারকে ফলো করার চেষ্টা করা, আর যিনি ভালো তিনি যাতে অন্যকে ভালো হওয়ার কারণ, কীভাবে ভালো হওয়া যায় এটা বলে দেয়া। থ্যাংক ইউ। এখানে আরেকটি কথা না বললেই মে নট বি আউট অফ প্লেস টু সে, কেউ অন্যভাবে না নিলে হয়। সেখানে হচ্ছে এখানে একটা সমস্যা হয় আমাদের, আমি দীর্ঘ এক্সপিরিয়েন্সে দেখেছি যে এখানে যখন আসে সেখানে কো এডুকেশন থাকে এবং কো এডুকেশন সব অভ্যস্ত না।
সব স্কুল কলেজ থেকে তারা এইভাবে আসে না। এখানে কো এডুকেশনটা অনেক ক্লোজ থাকে, এই ক্লোজনেসটা কিন্তু ক্ষতিকর অনেক সময়। অনেক ভালোবাসা ছাত্র দেখেছি, তার তো একটা পছন্দ হয়েছে, প্রেম ভালোবাসা এগুলো মোস্ট এগুলো হচ্ছে। এখন আমাদের এখান থেকে বিশ্বজ ছাত্রী বের হচ্ছে, যখন আমাকে বলে স্যার আপনার একটা ভালো ছাত্রী বিয়ের জন্য আসছে, আর যখন জিজ্ঞেস সেরকম তাকে দেখা গেল না তার পছন্দ আছে, আমি একদম ফ্রি পাই না কাউকে। অনেক আমি এখন তার করি না, যখন ছিলাম অনেক গার্জিয়ান আসছে যে আপনার ফার্মেসির একটা ছাত্রী আমাকে দেন আমার ছেলের জন্য, ও খবর নিলাম দেখো আমি তো ঠিক নাই, সে তো আরেক সাথে আছে। আমার অনেক ভালো ভালো ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, তো আমি বলে যে আমাকে ছাত্ররা বলে স্যার ও তো ওর সাথে কানেকশান আছে, আমি তো কই দেখি না, না স্যার আপনি তো জানেন না, এটা সবাই দেখা যাচ্ছে এগুলো করতে। এইটার কিন্তু হচ্ছে, এটাকে বন্ধ করা যাচ্ছে না, ভিন্ন জিনিস, কিন্তু পড়াশোনা অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউ শুড বি কেয়ারফুল টু সিলেক্টিং ফ্রেন্ডস। অথবা এখানে খুব বেশি ক্লোজ থাকলে কিন্তু আসলে পড়াশোনার জন্য ক্ষতি হবে। এটাকে সামনে রিলিজিয়াস যে টিচিং, এটাকে সামনে রাখতে পারলেও আমি মনে করি তোমরা অনেক ভালো ছাত্র হবে ইনশাআল্লাহ। পছন্দ করে বিয়ে করলে করো, প্রবলেম না, একটু শেষে দিয়ে গিয়ে করো। প্রথম থেকে বেশি খুশি করলে পরে কিন্তু খুশি হয় না। আমি আমার সবসময় ছাত্রদের বলতাম যে অবশ্যই ক্লাসমেট বিয়ে করবে না। আমি যখন বলতাম যে ক্লাসমেট বিয়ে করবে না, ক্লাসমেট, তো যখন অনেক সময় সমস্যা হয়েছে আমাকে বলতে স্যার বেশি করে বলেন, দেখেন আমরা ক্লাসমেট বিয়ে করেন, ডিভোর্স হয়ে গেছে, এখন আপনি আরও স্ট্রংলি বলেন। এই জন্য মেয়ে ছেলেদের মধ্যে বিবাহ করার ব্যাপারে ক্লাসমেট বিবাহ করলে বয়সের একটা ফ্যাক্টর আছে, ম্যাচুরিটির সমস্যা আছে, এটা মনে রাখতে হবে। বৈবাহিক মেরিটাল লাইফ যেটা বলো, সেটা একটা ফ্রেন্ডশিপ না, একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ফ্রেন্ডশিপ না। মাই ওয়াইফ ইজ নট মাই ফ্রেন্ড, এটা মনে রাখতে হবে। ফ্রেন্ডশিপ আর এটা এক জিনিস নয়। অর্থাৎ এটাকে সামনে রেখে ভালো ছাত্র হবে, ভালোভাবে জীবনযাপন করবে, ভালো ফ্যামিলি হবে, তোমাদের দোয়া চাই ইনশাআল্লাহ।